আচ্ছা, তারপর কি অবস্থা সবার? খাওয়া দাওয়া করছি সবাই? হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করে আসছি বাসায় থেকে। তারপর আমরা কি সবাই প্র্যাকটিস করছিলাম লাস্ট ক্লাসে যেগুলো করছিলাম? লুপ, কন্ট্রোল স্ট্রাকচার এগুলো নিয়ে করছিলাম। সবাই প্র্যাকটিস করছি? কেমন লাগছে? কারো কোনো কোশ্চেন আছে? বলতে পারেন। অবশ্য আমার ওই দিনকে একটা ভয় ছিল হচ্ছে রেকর্ড করতে ঠিক আছে কিন্তু অডিও রেকর্ড হয়েছিল না একটু। অডিও রেকর্ড হয় নাই? ওকে। বাট যেগুলো আমরা করছিলাম এগুলো প্র্যাকটিস করছি তো, তাই না? তারপর কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে যে লাস্ট ডে আমরা যেগুলো করছিলাম? থ্যাংক ইউ। নাই না? ওকে, গ্রেট। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? আমরা হচ্ছে আজকে ফাংশন এবং অ্যারে দেখা যাচ্ছে না? ঠিক আছে। আচ্ছা, আমরা ফাংশন এবং অ্যারে আজকে তারপরে হচ্ছে কমন ফাংশন কিছু আছে, ইনক্লুড এবং রিকোয়ার, এগুলো দেখার চেষ্টা করব। তবে তার আগে একটু রিঅ্যারেঞ্জ করে নেই। আমরা হচ্ছে অ্যারেটা একটু আগে দেখব, পরে ফাংশন দেখব। স্ক্রিন রেকর্ডিং হচ্ছে জন্য কি রিঅ্যারেঞ্জ হচ্ছে না? রিঅ্যারেঞ্জের অপশন। ওকে, ফাইন। ঠিক আছে, আমরা আজকে অ্যারে সম্পর্কে একটু শিখবো, ঠিক আছে? সো অ্যারে তো এর আগে আমরা দেখছিলাম যে যখন ডাটা টাইপ করছিলাম তখন আমরা দেখছিলাম যে একটা ডাটা টাইপ আছে যেটার নাম হচ্ছে অ্যারে। ওকে, সো অ্যারে নিয়ে আসলে অনেক কিছু করা যায়। অ্যারে হচ্ছে একটা ডাটা স্ট্রাকচারের একটা পার্ট। আমরা তো সবাই ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম পড়ছিলাম, ঠিক না? এটা পিএইচপি তে বা ওয়েবে সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে অ্যারে এবং অবজেক্ট, এই দুটো ডাটা টাইপ, ঠিক আছে?
সো আমরা এটারই একটা অ্যারে নিয়ে আজকে একটু পড়াশোনা করি। অ্যারে নিয়ে অনেক কিছু করা যায় এবং অনেক কাজও করা লাগবে, ঠিক আছে? অ্যারে নিয়ে আসলে ম্যাজিক দেখাইতে হবে সত্যি কথা বলতে গেলে, কারণ এমন এমন কমপ্লেক্স প্রবলেম আসবে যে প্রবলেমগুলা হচ্ছে আপনাকে অ্যারে এমন ভাবে এটাকে সাফল করা লাগবে যে আপনি আগে কখনো চিন্তাও করেন না এইভাবে, ঠিক আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। যাই হোক, আমরা একটু দেখি, আমরা তো আর অত কমপ্লেক্স সিচুয়েশন গুলাতে এখন যাব না, আমরা হচ্ছে বেসিক যে অ্যারের যে ফাংশন গুলো আছে এগুলো নিয়ে আপাতত করব। সো হোয়াট ইজ অ্যান অ্যারে ইন পিএইচপি? An array in PHP is a data structure that can hold multiple values under a single variable name. আমরা তো এর আগে ভ্যারিয়েবল শিখছিলাম। ভ্যারিয়েবলের ভিতরে আমরা হচ্ছে সব সময় হচ্ছে জাস্ট হচ্ছে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করছি, ঠিক না? কিন্তু আমরা এরকম কিছু করি নাই যে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন, সেটা করি নাই। সেটা শুধুমাত্র অ্যারেতেই করা যাবে। সো অ্যারেতেই আমরা মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করতে পারবো। নরমালি অ্যারের কাজ বলতে গেলে এইটাই মেইন কাজ। আমরা অ্যারে তো একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে হবে, ঠিক না? সো একটা ভ্যারিয়েবলের ভিতরে আমরা যদি মাল্টিপল ভ্যালু নিতে চাই, একটা ভ্যালু না, আমার মাল্টিপল ভ্যালু দরকার, গ্রুপ অফ ভ্যালু দরকার, তখন হচ্ছে আমরা অ্যারে নিব। টাইপস অফ অ্যারে, অ্যারে সাধারণত 3 টাইপের হয়, এখানে দেওয়া আছে ইন্ডেক্সড অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। কোনটাকে ইন্ডেক্সড অ্যারে বলে, কোনটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলে, কোনটাকে মাল্টি ডাইমেনশনাল বলে, সেটা এখান থেকে দেখতে পারতেছি। যে ইন্ডেক্সড অ্যারে হচ্ছে যে অ্যারে এর কোনো হচ্ছে আপনার কোনো কি ভ্যালু থাকে না। হ্যাঁ, কোনো কি ভ্যালু থাকে, কি থাকে না, অ্যাকচুয়ালি কোনো কি থাকে না। ওকে, ভ্যালু তো থাকবেই, অ্যারেতে তো ভ্যালু তো থাকতেই হবে, কিন্তু কোনো কি থাকবে না। যেমন আমাদের প্রথম যে অ্যারের এক্সাম্পলটা আছে, অ্যারে ডিফাইন করার প্রসেস আমরা অলরেডি দেখছি। জাস্ট অ্যারে লিখে তারপরে এর ভিতরে হচ্ছে আমরা সিঙ্গেল কোট, ডাবল কোট, যে কোনো ধরনের আদার্স ডাটা টাইপগুলো ইউজ করতে পারি, ঠিক আছে? স্ট্রিং অ্যারে, স্ট্রিং নাম্বার, ইটিসি। সো এইখানে হচ্ছে আমাদের যে অ্যারেটা আছে, অ্যারে নরমালি হচ্ছে একটা তৈরি করা হয় কি এবং ভ্যালু পেয়ার হিসেবে, ঠিক আছে? কি এবং ভ্যালু পেয়ার জিনিসটা কি? লাস্ট ডেতে আমরা যখন লুপ চালাইছিলাম তখন আমরা দেখছিলাম যে অ্যারেতে হচ্ছে আমরা কি নিছিলাম এবং কি এর ভিতরে ইন্ডেক্স গুলা পাইছিলাম। লাস্ট ক্লাসে যদি আমরা একটু ইয়ে করি, লুপে যখন আমরা ফর ইচ চালাইছিলাম, এই যে দেখেন এখানে ফর ইচ এর এইখানে হচ্ছে কি নিছিলাম, তারপরে হচ্ছে এরকম অ্যারো সাইন দিয়ে হচ্ছে ভ্যালু নিছিলাম, ঠিক আছে? এই কিটাই হচ্ছে অ্যারে এর হচ্ছে আপনার কি, যেটা আমরা বলতেছি, হ্যাঁ, নেম। আর এটা হচ্ছে ভ্যালু, তো ভ্যালুই। এখন যদি আমরা এটাতে যাই, এখানে দেখেন এটাতে কি ওইরকম কোনো কি দেওয়া আছে? কি দেওয়া নাই। যখন কোনো অ্যারেতে কোনো কি অ্যাসাইন করা বা দেওয়া থাকবে না, ওইটাই হচ্ছে ইন্ডেক্সড অ্যারে, ঠিক আছে? এবং এর ডিফল্ট ভ্যালুগুলো শুরু হবে হচ্ছে 0, 1, 2 এইভাবে। শুরুটা কিন্তু 0 থেকে, এটা মানে মাথায় রাখা লাগবে, শুরুটা হবে 0 থেকে। এই অ্যারেটার তাহলে কয়টা এলিমেন্ট আছে? 3টা। এবং এখানে তাহলে ইন্ডেক্স কত পর্যন্ত আছে? 2 পর্যন্ত। Yes. সো এটাকে কেন আমরা ইন্ডেক্সড অ্যারে বলতেছি? এখানে কোনো কি ভ্যালু নেই। কি ভ্যালু তো ইন্ডেক্স ভ্যালু তো বলা যায় না, ইন্ডেক্স কি? হ্যাঁ, ওটাকে বলে কি। এবং অ্যারের এই নেক্সট অ্যারেটাতে যদি আমরা দেখি অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, আমার স্ক্রিন কি ভালো মতো দেখা যায়? একটু জুম করি। অ্যাসোসিয়েটিভ অ্যারেটা হচ্ছে যে যেই অ্যারেতে কি এবং ভ্যালু দুইটাই থাকবে। যেমন এটাতে দেখতেছি নেম আছে অ্যাজ এ কি এবং অ্যারো সাইন দিয়ে ভ্যালু দেওয়া আছে, এজ আছে অ্যাজ এ কি এবং ভ্যালু দেওয়া আছে 30, সিটি দেওয়া আছে নিউ ইয়র্ক। এটা তাহলে নেম দেওয়া আছে এবং অ্যারো সাইন দিয়ে ভ্যালু দেওয়া আছে। এখানে কিন্তু এই নেম জিনিসটা নাই, ঠিক আছে? শুধু ভ্যালু গুলা দেওয়া আছে, মানে এই পার্টটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে এবং এটা দেওয়া আছে, কি গুলা নাই। এই জন্য হচ্ছে এটার নাম ইন্ডেক্সড অ্যারে এবং এটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। যখন কি এবং ভ্যালু পেয়ার, এই অ্যারে কে নরমালি কি ভ্যালু পেয়ার বেস ডাটা স্ট্রাকচার বলা হয়। কি ভ্যালু পেয়ার বেস ডাটা স্ট্রাকচার, ঠিক আছে? যে ডাটা স্ট্রাকচারে কি এবং ভ্যালু পেয়ার হিসেবে ডাটা স্টোর করতেছি আমরা।
আচ্ছা, তারপরে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা হচ্ছে অ্যারের ভিতরে আবার অ্যারে, ঠিক আছে, নেস্টেড অ্যারে, ঠিক আছে। সো এইখানে হচ্ছে নেক্সট দেওয়া আছে মাল্টি ডাইমেনশনাল অ্যারের প্রথম প্রপার্টিতেই দেওয়া আছে আরেকটা অ্যারে, সেকেন্ড প্রপার্টিতে দেওয়া আছে আরেকটা অ্যারে, এবং প্রত্যেকটা অ্যারে ইন্ডিভিজুয়াল অ্যারে যেরকম ভাবে বিহেভ করে ওইভাবে বিহেভ করতেছে। সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? কিন্তু বলেন যে ফার্স্ট এর ভিতরে সেকেন্ড এর তার ভিতরে আরেকটা এর, কিন্তু এখানে তো ফার্স্ট এর ভিতরে দুইটা এর। হ্যাঁ, মানে তার ভিতরে না, মানে একটা অ্যারের ভিতরেই দুইটা অ্যারে, এটা এইভাবে স্ট্রাকচার করা। আপনি চাইলে হচ্ছে অ্যারের ভিতরে অ্যারে, তার ভিতরে অ্যারে, তার ভিতরে অ্যারে যত ইচ্ছা নেস্টেড করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা অনেক সময় হচ্ছে এরকম ডাটা পাই যখন আমরা বিভিন্ন ধরনের এপিআই ইন্টিগ্রেশন করি, যেমন ফেসবুক, টুইটার বা এদের কাছ থেকে যখন আমরা ডাটা নিতে যাই বা কোনো একটা ইনফরমেশন নিতে যাই, তখন হচ্ছে ওরা এই স্ট্রাকচারগুলো একটু ডিপ করে অনেক বেশি। অ্যারের ভিতরে অ্যারে, তার ভিতরে অ্যারে, তার ভিতরে অ্যারে, এরকম অনেক স্টেট করা থাকে। ফেসবুক থেকে আমরা ডাটা কিভাবে পাবো, ঠিক না? ফেসবুক আমাদের কি কি ধরনের ডাটা দিবে? আমরা এপিআই নিয়ে অনেক, মানে কয়েকটা ক্লাস করব, এপিআই রিলেটেড আমাদের অনেক কিছু জানার আছে। ক্লায়েন্টের কাজ করতে গেলে আমাদের এপিআই নিয়ে অনেক ভালো ধারণা থাকা লাগে, ঠিক আছে। এপিআই কি এবং এপিআই দিয়ে কিভাবে কাজ করতে পারি, কিভাবে থার্ড পার্টি এপিআই থেকে আমরা ডাটা গেট করতে পারি, কিভাবে ফেসবুক, গুগল এগুলো দিয়ে অথেন্টিকেট করা যায়, এরকম অনেক প্রসেস আছে। যদিও এত ডিপতে জানা লাগবে না, বাট এপিআই থেকে আমরা ডাটা গেট করা পর্যন্ত শিখবো এবং ডাটা শো করানো দেখবো। পিএসপিতে হ্যাঁ, পিএসপিতেই। আচ্ছা, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে আমাদের। সো মাল্টি ডাইমেনশনাল অ্যারে তো আমরা দেখছি। তারপরে হচ্ছে ক্রিয়েটিং এন অ্যারে। সিম্পল, জাস্ট অ্যারে কিওয়ার্ড দিতে হবে। অ্যারে তো অলরেডি দেখছি, এখানে জাস্ট ডেফিনিশন গুলোর জন্য এখানে হচ্ছে কিভাবে একটা অ্যারে তৈরি করা লাগে, অ্যারে কিওয়ার্ড দিতে হবে, তার ভিতরে হচ্ছে আমরা কমা 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 দিয়ে এলিমেন্ট গুলা লিখবো, ঠিক আছে। এলিমেন্টের ভ্যালু কি এবং ভ্যালু বসাবো। তারপরে হচ্ছে যে আপনার পিএইচপি 5.4 এর পর থেকে হচ্ছে এই সিনট্যাক্সটা আসছে। অ্যারেকে হচ্ছে আমরা এই সিনট্যাক্সেও লিখতে পারি, ঠিক আছে। হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা দিয়ে জাস্ট অ্যারে কিওয়ার্ডটা বাদ দিয়ে রিপ্লেস করে জাস্ট এটা থার্ড ব্র্যাকেট দিয়ে। তারপরে হচ্ছে অ্যাক্সেসিং অ্যারে এলিমেন্ট, এটা আমরা লাস্ট দিন মনে হয় দেখছিলাম একটু, একটা ফর ইচ লুপ চালায়া তার ভিতর থেকে আমরা হচ্ছে ডাটা নিছিলাম, ঠিক আছে। সো এইটা হচ্ছে একটা অ্যারে, এবং এই অ্যারে থেকে হচ্ছে আমি যদি জিরো দেই, এর থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমি জিরো দেই, তখন এর মানেটা হচ্ছে যে আমি কোন, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে কি, ঠিক আছে। সো এটা মানে ইন্ডেক্স বললে ইয়ে হবে, কারণ ইন্ডেক্স হচ্ছে শুধু 0 1 2 3 হইতে পারে। কি হবে হচ্ছে যদি আমি এইখান থেকে অ্যাক্সেস করতে যাই, এই অ্যারে থেকে অ্যাক্সেস করতে যাই, তখন কিন্তু আমি নেম কি দিয়ে কিন্তু অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। সো এটা এখানে কি বলাটা বেশি বেটার। সো তাহলে এখানে যদি আমি কি হচ্ছে, এখানে যদি আমি জিরো দেই তাহলে কি পাবো? অ্যাপেল। তারপরে হচ্ছে পার্সন, যেমন উপরে আমাদের যে এক্সাম্পল ছিল পার্সন, এর ভিতরে যদি আমি নেম দেই তাহলে কি পাবো? জন। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে এখানে যে মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা ছিল, প্রথম একটা অ্যারে, অ্যারের ভিতরে আবার একটা অ্যারে আছে, আবার একটা অ্যারে আছে। সো এই অ্যারেকে যদি আমি অ্যাক্সেস করতে যাই, প্রথম যে অ্যারেটা, তাহলে এটা কি দিয়ে অ্যাক্সেস করব? ইন্ডেক্স ধরে অ্যাক্সেস করব, ঠিক না? ইন্ডেক্স হবে এটার 0 এবং এটার হবে 1। সো ঠিক সেম ভাবে এখানে ইউজার্স যেটা, অর্থাৎ এইটা, এটা 1 ধরছি, তার মানে কোন অ্যারেটা অ্যাক্সেস করতেছে? সেকেন্ড অ্যারেটা। সো সেকেন্ড অ্যারের ভিতর থেকে আমি যদি নেম শো করাই তাহলে কি আসবে? বব। বাট আমি ইমেল শো করাইছি, ওকে। সো এইগুলা হচ্ছে আমরা প্র্যাকটিস করব, সমস্যা নাই। তারপরে হচ্ছে মডিফাইং এলিমেন্ট। ধরেন আমার একটা অ্যারে আছে, আমার এরকম প্রয়োজন হয়েছে যে আমি একটা ভ্যালুকে মডিফাই করে ফেলবো, বা ওইটার যে ভ্যালুটা আগে ছিল ওই ভ্যালুটাকে ওভাররাইট করে দিব। এর জন্য কি করতে পারি?
প্রথমে অ্যারেটা নিব, তারপরে অ্যারে এর ভিতরে কিটা দিব, তারপরে ভ্যালু দিয়ে দিব। এরপরে যদি আমি ওই অ্যারেটা নিয়ে কোনো কাজ করি তখন হচ্ছে আপডেটেড ভ্যালুটা আমি পেয়ে যাব। ঠিক আছে, আমরা তাহলে স্টেপ বাই স্টেপ দেখতে থাকি, তারপরে আসি। সুইচের যেমন একটা আমরা ভ্যালু বাদ দিয়ে যেভাবে ওইরকম সেম সিস্টেম একটা স্কিপ করতেছে একটা ডাটা যদি আমার মনে করেন যে স্কিপ করে সেই না, এখানে স্কিপ করতেছি না, কিন্তু এখানে মডিফাই করে ফেলতেছি, মডিফাই করতেছে, একটা ভ্যালুকে আপডেট করে দিচ্ছি, এটা হচ্ছে ওভাররাইড। ওভাররাইট করতেছি ডাটা। সো আমরা তো ব্রাঞ্চটা দেখে নিই, গেট ওকে। সো এটা আমি ব্রাউজারে অ্যাক্সেস করব কিভাবে? php basic/array.php। রাইট, আমরা হচ্ছে প্রথমে দেখব হচ্ছে ইনডেক্সড অ্যারে। ইনডেক্স অ্যারেটা কি দেখলাম একটু আগে? জেনারেল এছাড়া ভালো থাকে। শুধু হচ্ছে ভ্যালু থাকবে, এরকম অ্যারে লিখবো, তার ভিতরে হচ্ছে আমি ডাবল কোটের বা সিঙ্গেল কোট যেটাই দিতে চাই না কেন, জাস্ট ভ্যালুগুলা লিখে দেব। ঠিক আছে, যেমন আমি কারোর জন্য নাম লিখতেছি জন ডো, এর এজ হচ্ছে ধরেন 44, এবং আর কি দিতে পারি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, যদি বাংলাদেশ এই নামে কেউ মনে হয় না আছে। যাক, এটা হচ্ছে আমাদের ইনডেক্স অ্যারে। ঠিক আছে, ইনডেক্সড অ্যারে। সো ইনডেক্স অ্যারে এর ভ্যালু যদি আমরা ইয়ে করছি, এটা কিন্তু কোনো আউটপুট নাই এখনো। ঠিক আছে, এটা কোনো আউটপুট নাই, কারণ আমরা শুধুমাত্র ভ্যারিয়েবলে অ্যাসাইন করছি, আমরা এই ভ্যালুটা এখনো ইকো বা প্রিন্ট কিছু করিনি, আমরা কিন্তু শো করাইনি। তো আমরা যদি ধরেন এখান থেকে বাংলাদেশটা শো করাইতে চাই তাহলে কি করতে পারি? তাহলে হচ্ছে ইকো ইন্টারসেক্ট ট্রু দিতে হবে, ব্র্যাকেট ট্রু। ব্র্যাকেট তারপর হচ্ছে ঠিক আছে, ইয়েস। আমরা যদি জন ডোটা শো করাইতে চাই, 0 রাইট। আচ্ছা, এখন যদি আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে দেখি, অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কি ছিল? কি ভ্যালু দুইটাই থাকবে। কি দিলাম হচ্ছে নেম, এবং এখানে হচ্ছে অ্যারো সাইন দিতে হবে, তারপরে নেম দিলাম হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই? অবশ্যই আমি তো ভাবছিলাম যে কালকে আমি আসবো আপনার সঙ্গে দেখা করবো, অ্যাটলিস্ট কালকে আমার পরীক্ষা সেখানে ক্লাস শুনি, আপনি আসছেন ভালো হয়েছে। ক্লাস শেষ করে, হ্যাঁ, ক্লাস শেষ করে দেখা যাবে। আমাদের সিটগুলোতে আব্দুল রহিম নেম দিলাম। ঠিক আছে, যার বয়স হচ্ছে কত? 48, অনেক বেশি। যাক, নামের সাথে বয়স ঠিক আছে। ঠিক আছে, আর কি দিতে পারি? এই হচ্ছে কি কাজ করে? ধান চাষ করে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। আমি প্রথমটার এলিমেন্ট গুলো দিচ্ছি, সেকেন্ড গুলা কি গুলা দেই নাই। মানে এটা কি আমি দিতে পারি হচ্ছে এইজ, আর এটা দিতে পারি হচ্ছে কি, যেটা ইচ্ছা সেটা দিতে পারি। কাজ 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 দিলাম, কি কাজ করে। ওকে, আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে ধান চাষ করে এটাকে শো করাইতে চাই, কি করা লাগবে? ইকো ইকো ব্র্যাকেট তারপর হচ্ছে কাজ। কাজ।
এইটা কিন্তু আরো বেশি মিনিংফুল লাগতেছে, ঠিক না? এর আগের বার আমরা 0 1 2 3 দিছি, 0 1 2 3 দিয়ে কি বোঝায়? এটা বোঝায় তারপরে দেখো তো যে কয় নম্বরে হ্যাঁ, আছে তারপরে এনে দিতে হবে। ভেরিয়েবলের নাম দিলে Yes. আছে খুঁজে বের করা সহজ হবে, রাইট? কি থাকলে খুঁজে বের করা সহজ হবে। সো আমরা হচ্ছে এখানে কাজ হচ্ছে ধান চাষ করে এখন শো করানো উচিত, রাইট? গুগল ট্রান্সলেটর এটাকে হিন্দি হিসেবে ডিটেক্ট করছে। গ্রেট। আচ্ছা, এখন আমরা যদি এজ শো করাইতে চাই, তাহলে এস লিখবো নাম দিলে এজ। আচ্ছা, এখানে আমি হচ্ছে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেটের জন্য শিফট অল্টার ডাউন অ্যারো, ঠিক আছে? এই শর্টকাটগুলো দেখে নিব। ভিএস কোডের অনেক শর্টকাট আছে, অনেক সুন্দর সুন্দর শর্টকাট আছে, এগুলো দেখে নিলে লাইফ অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি এমন কিছু করতে চাই যে এর ভিতরে যাই আছে না কেন সবগুলাই সুন্দরভাবে শো করবে, আমরা হচ্ছে একটা লুপ চালাই দিব, শুধু সবগুলাই শো করবে। কি করব? ফর ইচ লুপ ইউজ করব। প্রথমে দিতে হবে হচ্ছে অ্যারে, তারপরে হচ্ছে কি থাকবে এবং অ্যারো সাইন দিয়ে ভ্যালু। গ্রেট। এখন আমরা কি করব? ইকো করব। আমরা নেম এবং ভ্যালু যেহেতু দুইটাই চাচ্ছি, অ্যারে এর কি এবং ভ্যালু দুইটাই শো করাবো, সো প্রথমে হচ্ছে আমরা কিটাকে শো করাই, ঠিক আছে? এখন আমাদেরকে কনক্যাট করার দরকার পড়ে গেছে, ঠিক না? সো আমরা কনক্যাট করব ডট দিয়ে, তারপরে হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে ভ্যালুটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, খুব সুন্দর লাগতেছে, ঠিক না? আচ্ছা, প্রয়োজনীয় উদ্ভাবকের জননী, ঠিক আছে? So, এখন আমাদের দরকার পড়ে গেছে, এখানে একটা বিআর দেওয়ার দরকার পড়ছে, আর এটাকে সেপারেট করার জন্য আমরা, ঠিক আছে, হ্যাঁ, এটা নিউ লাইনের একই, ব্রেক নিউ লাইন একই। ইয়ার ইউজ হচ্ছে ইয়ার ওকে, নেম এবং ভ্যালু শো করছে, কিন্তু একটা জিনিস দেখতে ভালো লাগতেছে না, নেমের এন ছোট হাতের, এ ছোট হাতের, কে ছোট হাতের, ঠিক না? আমরা পিএইচপিতে বেশ কিছু ফাংশন আছে এই জিনিসগুলো করার জন্য। str2 আপার, ঠিক আছে? এটা একটা ফাংশন আছে, তার ভিতরে যদি আমরা এই কিটা দিয়ে দেই, বাহ, সব আপার কেস হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা কিভাবে দেয়? না, আপার এবং লোয়ার, আপার এবং লোয়ার আছে, যাই হোক ওইটাও করা যায়, কিন্তু ওটার জন্য আলাদা ফাংশন আছে, ফাংশন দেখে নিব না, সমস্যা নেই। আপাতত আমাদের এটা যেহেতু ক্যাপিটাল হয়ে গেছে সব, এটাকেও ক্যাপিটাল করে দিই, str2 আপার। সুন্দর। আচ্ছা, যাক, ভালো না লাগলেও এটাই থাকুক। আচ্ছা, এখন হচ্ছে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে তো দেখলাম, এখন হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখি। মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটাতে আমরা একটু বেটার সিনট্যাক্স ইউজ করি, সেটা হচ্ছে সাইড ব্র্যাকেটের সিনট্যাক্সটা ইউজ করি, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, এর ভিতরে আমরা কি করব? আরো অ্যারে নিব, ঠিক আছে? এরকম গ্রুপ অফ অ্যারে আর কি, ঠিক আছে? এই অ্যারে এর প্রথম এলিমেন্টটা তাহলে কি আসলো? একটা অ্যারে। সেকেন্ড এলিমেন্ট কি আসবে? আরেকটা অ্যারে। থার্ড এলিমেন্ট কি আসবে? ধরেন আরেকটা অ্যারে। আমরা নরমালি যখন বিগ ডাটা নিয়ে কাজ করব, অনেকগুলো ডাটা নিয়ে কাজ করব, তখন স্ট্রাকচারগুলো ঠিক এরকমই হবে, ঠিক আছে? সো অ্যারে এর ভিতরে মাল্টিপল অ্যারে থাকবে। আচ্ছা, ধরেন এই অ্যারেটা আছে, এই অ্যারেটা ধরেন এরকম যে কিছু স্টুডেন্টের রেকর্ড, হ্যাঁ, একটা স্কুলের স্টুডেন্টের রেকর্ড। সো স্টুডেন্টের রেকর্ড কি রকম হতে পারে? স্টুডেন্টের একটা নাম থাকবে,
এবং অ্যারো সাইন দিয়ে এটার নাম দিব, ঠিক আছে? নাম দিলাম ধরেন হচ্ছে রাকিব। তারপরে হচ্ছে এইজ দিব একটা, রাকিবের বয়স কত? 21। তারপরে হচ্ছে রাকিবের গ্রেড দেই, ঠিক আছে? গ্রেড কি দিব? 3.60। আচ্ছা ঠিক আছে, গ্রেট, খুবই ভালো রেজাল্ট করছে সে। তারপরে আরেকজনের দিব, ঠিক আছে? আরেকজন দিব হচ্ছে ধরেন নেম দিলাম হচ্ছে সবুজ। এ না ও? হ্যাঁ, এস এ। এস এ হওয়া উচিত ছিল। বি ইউজ এ, সবুজ। আচ্ছা ঠিক আছে। নেম কি? এই এজ কত? 23। এর গ্রেড 4 আউট অফ 4, ঠিক আছে? 4.00 পাইছে। আচ্ছা আরেকজনের নাম, ভাইয়ের নাম কি জানো? ফারহান ভাই। নামগুলো মুখস্থ করা দরকার, এই জন্য লিখতেছি। এজ কত হবে? রেড 5 দিয়ে দিলাম। নাই তো জানি, ও পাইছে। ঠিক আছে, আচ্ছা ফাইন। সো এখন এখানে কিন্তু অনেক সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, ঠিক না? আমরা কিন্তু চাইলে এই স্ট্রাকচার মানে আমরা রিয়েল লাইফে এই টাইপের স্ট্রাকচার নিয়ে কিন্তু কাজ করতে হবে আমাদের। এইভাবেই আমরা ডাটাগুলো পাবো অ্যাকচুয়ালি। যখন হচ্ছে একটা স্কুলের কোনো একজনের ডাটা আমাদেরকে দেওয়া হবে, একটা হোল একটা ক্লাসের ডাটা, তখন হচ্ছে আমরা এইভাবে ডাটাগুলো পাবো অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে আকারে। সো এখন এই ডাটাগুলো নিয়ে তো আমাদের অনেক কিছু কাজ করা লাগতে পারে, ঠিক না? আমরা চাইলে এগুলো শো করাইতে পারি, তারপরে হচ্ছে আমরা চাইলে হচ্ছে এগুলা এডিট ডিলিট অনেক কিছু করতে পারি। সো আমরা আপাতত আজকে এই ডাটাগুলোকে শো করাবো, ঠিক আছে? একটু স্ট্রাকচার ওয়েতে শো করাই, তাহলে দেখতে ভালো লাগবে। স্ট্রাকচার ওয়েতে কিরকম, যে আমাদের তো এটা পিএইচপি ফাইল, পিএইচপি ফাইলে তো আমরা জানি এইচটিএমএল শো করানো যায়, ঠিক আছে? সো আমরা এইচটিএমএল এর টেবিল আকারে শো করাই, তাহলে বেটার হবে। ওকে, সো এখন আমি যদি এখানে একটা এইচটিএমএল লিখতে যাই, ধরেন h2 লিখলাম, ও কিন্তু আমাকে লিখতে দিবে না, ঠিক আছে? সিনট্যাক্স এরর। আমি পিএইচপি এর ভিতরে ডাইরেক্টলি এইচটিএমএল লিখতে পারবো না, এর জন্য আমাকে কি করা লাগবে? পিএইচপিটাকে ক্লোজ করে নিতে হবে, ঠিক আছে? পিএইচপি যদি ক্লোজ করে নেই, এখন আমি চাইলে এইচটিএমএল লিখতে পারবো। সো আমরা যদি একটু আউটপুট দেখি, আমাদের হ্যালো ওয়ার্ল্ড আসছে, এবং এটা h2 ট্যাগ দিয়ে লিখছিলাম, h2 ট্যাগেই আসছে। ফাইন, এখন আমরা চাই এখানে একটা টেবিল নিতে। টেবিল নেওয়ার জন্য কি করা লাগবে? প্রথমে তো টেবিল ট্যাগ দিতে হবে, তারপরে th টেবিল হেড, তারপর টেবিল বডি, প্রথমে হচ্ছে টি হেড, তারপরে হচ্ছে টি বডি। এই টি হেডের ভিতরে হচ্ছে আমাদের টিএইচ, ঠিক না? টিএইচ এর ভিতরে থাকে হচ্ছে আমাদের টিডি, ডাটা, ঠিক আছে? এখানে ধরে দিলাম হচ্ছে নেম, তারপরে হচ্ছে এজ, তারপরে হচ্ছে গ্রেড, ঠিক আছে? সো এইখানে হচ্ছে আমাদের টি আর হয়, টিডি তিনটা দিয়ে দিলাম। আপাতত ডামি ডাটা রাখতেছি এখানে। নেম হচ্ছে জন ডো, যার বয়স হচ্ছে 30, গ্রেড হচ্ছে ও 10 পাইছে। আচ্ছা, আমাদের ডাটাগুলো শো করছে, কিন্তু কোথাও কি মিস্টেক করছে? টেবিল আসে নাই কেন? টেবিলের তো কোনো একটা ইয়াও আসে নাই, মানে বর্ডার আসে নাই। উপরেরটা হোক। আচ্ছা, এইটা হচ্ছে কি যে টিএইচ এর ভিতরেই এই নেমিং গুলো থাকতে হতো। টিএইচ নেম, এজ এবং
গ্রেড এরকম, ঠিক আছে। এখন দেখতে একটু ভালো লাগতেছে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যদি আমরা মাল্টিপল টিয়ার ক্রিয়েট করি, আমাদের কিন্তু ডাটাগুলো শো করতেছে ঠিকভাবে। ওকে, এখন আমরা কি করব, উপরের যে ডাটাগুলো আছে সেগুলোকে শো করাবো। পিএইচপির কাজ হচ্ছে কোডগুলোকে ছোট করে ফেলা। আপনি যখন এইচটিএমএল কোনো একটা ফাইল নেবেন দেখবেন অনেক 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 লাইন, ঠিক আছে, এরকম অনেক বড় বড় লাইন থাকবে। পিএইচপি যেটা করবে সেটা হচ্ছে এই লাইনগুলোকে আস্তে আস্তে কাট করে দিবে, ছোট করতে 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 কিচ্ছু রাখবে না, শেষ, সব শেষ, শুধু একটা রাখবে, ঠিক আছে। শুরু করা যায় কানে দিয়ে দেবে। আচ্ছা, আমরা শুধু একটা রাখছি, আমরা এই একটাকেই লুপ চালাবো, লুপ চালায়া তারপরে হচ্ছে আমাদের যে রিয়েল ডাটাগুলো ছিল এই ডাটাগুলো শো করাবো। আচ্ছা, এখানে লুপ চালানোর জন্য কি করতে পারি? আচ্ছা, আমরা কিন্তু এখানে পিএইচপি ইন্ট করছি এর আগে। এখন আমরা যদি এখানে পিএইচপি লিখতে চাই, আমাদের পিএইচপি আবার স্টার্ট করে নিতে হবে। ওকে, আমি নরমালি হচ্ছে এখানে একটা বেটার সিনট্যাক্স ইউজ করার ট্রাই করি, যে ফর ইচ এইভাবে লিখি। আমরা তো আগে তো ফর ইচ লিখছিলাম হচ্ছে কিভাবে, যে ফর ইচ লিখছি, তারপরে ভেরিয়েবল অ্যারে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, তারপরে এখানে কোড লিখছিলাম, ঠিক না? এখানে আমি একটু ডিফারেন্ট ওয়েতে লেখা ট্রাই করি, এটাও বেটার একটা সিনট্যাক্স দেয় আর কি। প্রথমে হচ্ছে ফর ইচ এইভাবে লিখব, এখানে প্রথমে অ্যারেটা দিব। আমাদের অ্যারেটা কি ছিল? মাল্টি অ্যারে। অ্যারে ভ্যারিয়েবলটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে অ্যাজ দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আমরা কি করব, আমরা যে মাল্টি অ্যারে যেটা পাইছি, এটা প্রত্যেকটা যে এলিমেন্ট থাকবে, এলিমেন্টের জন্য আমাদের একটা করে ভ্যারিয়েবল, মানে একটা ভ্যারিয়েবলের ভিতরে ডাটাগুলো আসবে। সো এটার জন্য একটা ভ্যারিয়েবল দিব। সো এই ভ্যারিয়েবলের নাম কি দিব? এলিমেন্ট দিলাম। এরপরে যেটা করি আমি নরমালি এখানে হচ্ছে এটা দিয়ে দিই। এটা দিয়ে দিলে তখন হচ্ছে কি হবে, শেয়ার সেকেন্ড ব্র্যাকেটের জন্য আমাকে বলবে না। আমরা যেটা এর আগে সিনট্যাক্সে দেখছিলাম ফর ইচ এর মধ্যে, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, ঠিক আছে। সো আমরা ফর ইচটা স্টার্ট করছি, ইন্ট করি নাই এখনো, ঠিক আছে। এর জন্য যেটা করা লাগবে, যেখানে আমার শেষ করতে চাই সেখানে গিয়ে ইন্ট ফর ইচ লিখে দিতে হবে। এই সিনট্যাক্সটা অনেক সুন্দর হইলো না? যদি আমি এই সিনট্যাক্সটা ফলো করতে না চাইতাম তাহলে আমাকে কি করা লাগতো? ধরো আমি এটা ফলো করব না, তাহলে আমাকে কি করা লাগবে? এইভাবে প্রথমে হচ্ছে পিএইচপি শুরু করব, চেষ্টা করতে না করি, ফর ইচ দিলাম, দিয়ে হচ্ছে কি করব, অ্যাসোসিয়েটিভ অ্যারে ডট ডলার মাল্টি অ্যারে, আচ্ছা মাল্টি অ্যারে ছিল, মাল্টি অ্যারে এলিমেন্ট দিলাম, এরপরে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এইভাবে, ঠিক না? এর ভিতরে হচ্ছে আমার এই ডাটাগুলো যাবে, কারণ এটাকে তো আমাকে অ্যারে এর ভিতরে ঢুকাইতে হবে, আমার ফর ইচ এর ভিতরে ঢুকাইতে হবে। ফর ইচ এর ভিতরে যদি আমি এটা ঢুকাইতে চাই, এখানে প্রবলেম কি ক্রিয়েট হয় দেখো, এইটা হচ্ছে এইচটিএমএল কোড, আর ফর ইচ এর ভিতরে আমার দরকার হচ্ছে পিএইচপি এর কোড। এখানে একটা কনফিউশন লেগে গেছে না? এটাকে কি করা যায়? এটা করার জন্য ওয়ে হচ্ছে আমার পিএইচপি এখানে শেষ করে দিতে হবে এবং একদম শেষের দিকে গিয়ে আবার পিএইচপি শুরু করে দিতে হবে। ব্র্যাকেটের মাঝখানে ভিতরে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা আরেকবার একটু দেখি না, এই যে এইটা ছিল আমার কোড, আমার এখানে এইচটিএমএল ঢুকাইতে হয়েছে। এখন এইচটিএমএল তো আমি ডাইরেক্টলি ফর ইচ এর ভিতরে ঢুকাইতে পারবো না, যেহেতু ফর ইচ এইটা হচ্ছে পিএইচপি এর একটা কোড আর এটা হচ্ছে এইচটিএমএল। সো এইচটিএমএল কে ডাইরেক্টলি আমি পিএইচপি এর ভিতরে ঢুকাইতে পারবো না। সো এর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে হচ্ছে আমাকে পিএইচপিটা শেষ করে নিতে হবে এবং শেষে গিয়ে আবার পিএইচপি শুরু করে দিতে হবে। এই যে শেষ অলরেডি করা আছে নিচে, ঠিক আছে। এইটার এন্ডিং হলো তাহলে এইটা, আর এইটার এন্ডিং হলো এটা। এখন আমি চাইলে এখানে এইচটিএমএলটা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এর থেকে বেটার সিনট্যাক্স এটা না? ওকে,
সো কোনটা রাখবো? আগেরটাই রাখবো। এইটা রাখবো? আগেরটা রাখেন। হ্যাঁ এদের প্রথমে এটা বুঝতে না। এইটা প্রথমেরটা রাখবো? রাখেন। এই যে ইনভয়েস ওকে ফাইন। এটা আপডেট ভার্সন। আপডেট ভার্সন, রাইট, এটা আপডেটেড ভার্সন। কারণ এই সিনট্যাক্স গুলো আগে ছিল না। এই সিনট্যাক্স গুলো মনে হয় 5.4 এর পর থেকে ওরা ইন্ট্রোডিউস করছে। আচ্ছা, এখন তাহলে আমাদের এলিমেন্ট থেকে ভ্যালুগুলা গেট করার পালা। এখন এটা তো হচ্ছে HTML, ঠিক না? HTML এর ভিতরে আবার আমাকে PHP কোড লিখতে হবে। সো কি করব? PHP স্টার্ট এবং ইন করে দিলাম, ইকো করে দিলাম এলিমেন্ট থেকে নাম্বার 0 না নাম নেম 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 এন্ড এজ। প্রথম তো এর ধরতে হবে, এর ভিতরে নেম। মাল্টি ডাইমেনশন এর ছিল না ভাই? হ্যাঁ, তাহলে এখানে তো একটা আগে ঝামেলা আছে, এটা ফিক্স করতেছে, সমস্যা নেই। এলিমেন্ট আরেকটা দিব এজ, এবং এখানে দিয়ে দিব হচ্ছে গ্রেড। এখানে আমাদের একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে আমাদের এইটা ছিল মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? সো মাল্টি ডাইমেনশনাল অ্যারে প্রথম যে এটা ছিল, প্রথম এলিমেন্টটা হচ্ছে কি? এটা 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 হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, এটা হচ্ছে থার্ড থার্ড এলিমেন্ট। মাল্টি ডাইমেনশনাল অ্যারে এর ভিতরে কিন্তু হচ্ছে আরো অ্যারে আছে, ঠিক আছে? আমরা লুপ চালাই অ্যাকচুয়ালি কিসের? অ্যারের উপরে লুপ চালাই, ঠিক না? অ্যারের উপরে লুপ চালাই। সো আমরা মেইনলি লুপ চালাইছি কোনটার? প্রথমটার এলিমেন্টে যখন আমরা লুপ চালাইছি তখন এইটা অ্যাজ এ এলিমেন্ট হিসেবে আসছে, ঠিক আছে? আমি তখন কিন্তু এই এলিমেন্টের ভিতরে কি পাবো? এই অ্যারেটা পাবো, ঠিক আছে? তার ভিতর থেকে আমি নেমটাকে গেট করতেছি, এই যে নেম। আমাদের সিনট্যাক্স কিন্তু ঠিক আছে, বুঝতে পারছে কি? যেমন মাল্টি ডাইমেনশনাল অ্যারে, প্রথমটা কি আছে? একটা অ্যারে। আমরা ফর ইচ চালাইছি ওই অ্যারেটার, তার মানে এর এলিমেন্টের ভিতরে প্রত্যেকবার কমা কমা দিয়ে আমি যা দিছি, একবার পাবো এই অ্যারেটা, আরেকবার পাবো এই অ্যারেটা, আরেকবার পাবো এই অ্যারেটা, তিনবার কি পাবো? তিনটে অ্যারে পাবো। প্রথম এলিমেন্ট, আমি প্রথম এলিমেন্টটা নিয়ে চিন্তা করি, প্রথম এলিমেন্টে কি পাইছি? অ্যারেটা পাইছি, প্রথম অ্যারেটা পাইছি। আমি এখানে কি করছি? প্রথম অ্যারের যে নেমটা আছে সেটা শো করাইছি, আমি কিন্তু এখানে কিছু রং লিখি নাই, ঠিক আছে? তারপরে হচ্ছে যখন লুপ সেকেন্ড এলিমেন্টে যাবে তখন ঠিক সেম ভাবে, যেহেতু সবগুলাতে নাম একই রকম দেওয়া আছে, তার মানে একই রকম ভাবে এটা শো করবে। আচ্ছা, আমরা দেখি এখন কি আসলো। আমাদের কিন্তু ডাটা চলে আসছে, ঠিক আছে? এখন এরকম যদি হইতো যে আমাদের যে এই যে মেইন যে অ্যারেটা আছে, এটা এরকম আছে, নেম, সবুজ, এজ দেওয়া আছে হচ্ছে 23, এরকম হইতো, তখন কি আমার এই সিনট্যাক্সটা ঠিক আছে? না, তখন এলিমেন্টস হবে না। তখন এলিমেন্টস হবে না। এলিমেন্টস হবে ঠিকই, কিন্তু এলিমেন্টস এর ভিতরে ডাইরেক্টলি আমি ডাটাগুলো পেয়ে যাব, ঠিক আছে? তখন আমাকে যেটা করা লাগবে, জাস্ট এই এলিমেন্ট গুলাই আমাকে শো করাইতে হবে। তখন আমি কিভাবে পাবো? ধরো এরকম, আমি এটাকে হচ্ছে রেখে দিচ্ছি, আগের অ্যারেটা রোল ব্যাক করলে পেয়ে যাব। আমার তো দুইটা ডাটা আছে, ঠিক না? এখন যদি আমি নেম এবং এজটা শো করাইতে চাই, গ্রেডটা বাদ দিলাম, নেম এবং এজ, আমার কি ফরম্যাট ঠিক আছে? না, ঠিক নেই। দেখা যায় বেশি ছোট হয়ে গেছে না? যাতে সবগুলো দেখা যায় এই জন্য একটু ছোট করছে। এখানে কি ডাইরেক্ট নেমই দিতে হবে এলিমেন্ট বা? এলিমেন্টটা কিন্তু এখানে এখন অ্যারে না, এখানে
ঠিক না? আমরা কিন্তু এলিমেন্টকে কিন্তু অ্যারে এর মতো করে অ্যাক্সেস করা ট্রাই করতেছি, কিন্তু আমাদের এই এলিমেন্ট কিন্তু এখন অ্যারে না, এলিমেন্টটা কি একদম কি ভ্যালু পেয়ার হিসেবে ডাটা আছে, ঠিক আছে? সো আমরা এখন এলিমেন্টের ভিতরে ডিরেক্টলি ভ্যালু পাবো, ঠিক আছে? আমরা যদি তখন এখানে যদি শো করাই, এলিমেন্ট বাদ দিয়ে দিতে হবে আমাদের। আচ্ছা, এখন তাহলে আমাদের কি শো করবে? দুইটাই সেম হয়ে গেল না? তার মানে আমাদের আসলে অ্যাকচুয়ালি প্রথম এলিমেন্ট যেটা সেটা কি আসতেছে? সবুজ। সেকেন্ড এলিমেন্ট যেটা আসতেছে সেটা কি আসতেছে? 23। আমরা যদি এটাকে প্রিন্ট করাই তার মানে আমরা দুইবার সবুজ পাবো, দুইবার 23 পাবো, ঠিক আছে? কারণ কি, এই যে অ্যারের যে প্রথম যে মাল্টি অ্যারে যেটা আছে সেটা কয়বার চলবে? দুইবার চলবে। কেন দুইবার চলবে? একবার নেমের জন্য চলবে, একবার এজের জন্য চলবে, কারণ এর এলিমেন্ট আছে দুইটা। সো এটা কয়বার চলবে? দুইবার চলবে। প্রথমবার কিসের জন্য আসবে? নেম। সো এলিমেন্টের ভিতরে কি আসছে? নেম। সো আমি নেমটাকে দুইবার ইকো করেছি, তার মানে আমি নেম দুইবার পাবো। তারপরে কি আসবে? এজ। এলিমেন্টে তখন আসবে এজ। এজ থেকে আমি দুইবার প্রিন্ট করেছি, তার মানে এজ কি পাবো? দুইবার এজ পাবো। যদি একটু আউটপুট দেখি, এই যে দেখেন সবুজ সবুজ 23, ঠিক আছে? জিনিসটা মানে এলোমেলো হয়ে গেছে নাম এবং ভ্যালুর সাথে। এখন যদি আমি এরকম করাইতে চাই যে আমি শুধুমাত্র হচ্ছে নেম এবং এজ এটাকে ধরে আমি ভ্যালুগুলো শো করাবো, তখন কিভাবে করাইতে পারি? আমরা কিন্তু এখানে কিন্তু ডিরেক্ট ভ্যালু শো করাইছি। এই যে নেমটা, কি নেম দেওয়া আছে, এটা কিন্তু এখন অ্যাক্সেস করি। এটা করার জন্য ঠিক সেম ভাবেই হচ্ছে আমরা অ্যারেতে যেভাবে করছিলাম অ্যারো সাইন দিয়ে করতে হবে, যেমন ই নিয়ে তারপরে হচ্ছে আমার অ্যারো সাইন দিতে হবে, এবং এই কি এর ভিতরে আমি নেম প্রথম, তারপরে পাবো হচ্ছে এজ। সো আমরা যদি এখানে এইটার সহজ করাই কনক্যাট করে কি, এটা কি আর্গুমেন্ট বলে? এভাবে কি মানে দুইটা যে ভ্যালুর অ্যাসাইনমেন্ট করলাম এটা কি আর্গুমেন্ট বলে না? মানে এই যে কিটা নিলাম, এলিমেন্ট নিলাম দুইটা। আচ্ছা, এটা হচ্ছে ইকো এর জন্য। ইকো যেটা একটা ফাংশন এবং এটা মাল্টিপল আর্গুমেন্ট করতে পারে। সো আমরা মাল্টিপল আর্গুমেন্ট এখানে দিচ্ছি ডট ডট দিয়ে। এটা তাহলে আমাদের একবারই শুরু করব, ঠিক আছে? কি এবং ভ্যালু, কি এবং ভ্যালু। নেম সবুজ, এজ 23, ঠিক আছে? আমাদের স্ট্রাকচারটা ভেঙে গেছে কারণ হচ্ছে আমরা এখানে একটা এলিমেন্ট নিচ্ছি এবং এখানে দুইটা টিএস, এই জন্য। আচ্ছা, আমরা একটু আগে ব্যাক যাই। তাহলে আমাদের যেটা কনফিউশন ছিল যে আমরা এলিমেন্ট গুলো কি থেকে পাইতেছি, এখন কি কনফিউশন ক্লিয়ার হয়েছে? মাল্টি ডাইমেনশনাল অ্যারে প্রত্যেকটা এলিমেন্ট এক একটা অ্যারে, যেহেতু এই এলিমেন্ট একটা অ্যারে, তো এই অ্যারের ভিতর থেকে ভ্যালুগুলোকে মানে ভ্যালুগুলোকে আমি হচ্ছে গেট করতেছি। ওকে, আমাদের তাহলে এইভাবে একটা স্ট্রাকচার চলে আসলো। যদি এরকম হয় যে আরেকটু কমপ্লেক্স যদি একটা ডাটা চিন্তা করি, প্রথম যে এলিমেন্টটা আছে, প্রথম যে অ্যারেটা আছে, সেই অ্যারের ভিতরে আমাদের হচ্ছে এরকম থাকতে পারে যে ক্লাস 1 এর যে স্টুডেন্টরা আছে তাদের রেকর্ড, ঠিক আছে? এবং দ্বিতীয় যে অ্যারেটা আছে সেটাতে হচ্ছে ক্লাস 2 যে স্টুডেন্টরা আছে তাদের রেকর্ড, এবং থার্ড যে অ্যারেটা আছে সেটা হচ্ছে ক্লাস 3 এর জন্য তার রেকর্ডস। ওকে, এখন তাহলে আমি কি করতে পারি? এইখানে হচ্ছে প্রথমে একটা অ্যারে নিছি, তার ভিতরে আরেকটা অ্যারে, এবং তার ভিতরে আরো একটা অ্যারে।
এবং এই অ্যারেতে যদি আমরা এরকম করি যে এরকম এইখানে আমরা প্রত্যেকটা এলিমেন্ট নেই আলাদা আলাদা করে, এর আগে যেরকম ভাবে নিছিলাম। ওকে ফাইন, এই পর্যন্তই রাখি তাহলে। নিচের গুলো আমাদের দরকার, নিচের গুলো বাদ দিয়ে দিই, কারণ বেশি জটিল হয়ে যাবে তখন। আমরা কি করছি, প্রথমে একটা অ্যারে নিচ্ছি, তার ভিতরে আরেকটা অ্যারে নিচ্ছি, তার ভিতরে আরেকটা অ্যারে নিয়ে তার ভিতরে আমরা ডাটাগুলো শো করাই, ঠিক আছে? এখন তাহলে আমরা ক্লাস 1 এর যে রিপোর্টস গুলো কিভাবে গেট করতে পারি, এইখানেই এলিমেন্ট লিখতে হবে, তারপর আরেকটা ক্লাস 1 এর এই লিখতে হবে, তখন নেম লিখতে হবে। এখন এই এলিমেন্টের ভিতরে কি করব, নাকি মাল্টি ডাইমেনশনাল অ্যারে, মানে কোথায় কি করা লাগতে পারে আমার? আমি এখন ক্লাস 1 এর রেকর্ডস গুলো চাই। হ্যাঁ, এখানে তো অলমোস্ট আমরা এলিমেন্টের ভিতরে ওপেন আছি, এখন আমাদের ক্লাস 1 এ ঢুকতে হবে, সেজন্য এটাকে আবার আরেকটা ব্র্যাকেট নিয়ে ক্লাস 1 লিখতে আমরা কিন্তু এই অ্যারেতে আছি, যে মাল্টি ডাইমেনশন যেটা আছে তারপর হচ্ছে আমরা ক্লাস 1 দেব, তারপর আমাদের কি সাইনটা দিয়ে তারপর এলিমেন্টস কাজ করে দেওয়া যাবে। আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে এলিমেন্টস গুলো, প্রত্যেকটা যে এলিমেন্টস আমরা পাবো এখানে, প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু হইতে হবে এই অ্যারেটা, ঠিক না? কারণ যদি এই অ্যারেটা মানে এলিমেন্টগুলো যদি এই অ্যারেগুলো না হয় তাহলে কিন্তু আমি এইভাবে লুপটা চালাইতে পারবো না। আমাদের এই বিষয়ে হচ্ছে কি দিতে হবে? এলিমেন্টস এর আগে কি দিয়ে আমার কোনো লাভ হবে না। আমরা ওই যে জাস্ট ইকুয়াল কিটা আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিতে পারি। মাল্টি অ্যারেতে যদি আমরা কিটা এই ক্লাস 1 টাকে যদি বলে দেই তাহলে এই অ্যারেটার লুপ চলবে, ঠিক আছে? তখন হচ্ছে আমরা এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করতে পারবো। সো তার মানে কি করা লাগতেছে আমাদের, আমরা তো শুরুতে লুপ চালাইছি মাল্টি অ্যারে, তার মানে এই অ্যারেটা আমাদের লুপ চলছে, এখন আমরা চালাবো এইটা। তার মানে আমরা মাল্টি অ্যারে এর ভিতরে যদি আমরা এইভাবে ক্লাস 1 কে বলে দেই, তার মানে আমি কি করতেছি, মাল্টি অ্যারে থেকে ক্লাস 1 কে গেট করতেছি। এখানে আরেকটা জিনিস আছে, আমাকে কিন্তু প্রথম যে অ্যারেটা এই অ্যারেটার ভিতরে কিন্তু ক্লাস 1, তার মানে প্রথম অ্যারেটা আমাকে অ্যাক্সেস করা লাগবে। প্রথম অ্যারেটা অ্যাক্সেস করার জন্য আমাকে এখানে যেহেতু এটার কোনো নেম দেওয়া নাই, তার মানে কি দিতে হবে, ইনডেক্স দিতে হবে 0। একটু জটিল স্ট্রাকচার না, বাট এরকম কেসও আসতে পারে, ঠিক আছে? অনেক নেস্টেড ডাটাও থাকতে পারে। সো 0 কেন দিছি সেটা বুঝতে পারছি। ফার্স্ট অ্যারে আমাদের যদি এরকম আরেকটা থাকতো, ডুপ্লিকেট করে দিতাম এবং ক্লাস 2 কিন্তু স্টুডেন্টের রেজাল্ট সব একই, তখন কিভাবে অ্যাক্সেস করতাম? ইনডেক্স 1 হইতো আর ক্লাস 1 এর জায়গাতে ক্লাস 2 হইতো, তখন আমার সেম এটা করা যায় না। ইকুয়াল ভিতরে যে ইকোর মধ্যে না, ইকোর মধ্যে করা যাবে না, কারণ হচ্ছে আমি যদি এইখানে ধরেন হচ্ছে আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এটা করছি, এখন এই এলিমেন্টটা ক্লিক করতে হবে, এই এলিমেন্টটা কিন্তু তখন আমার হয়ে যাচ্ছে এই যে ক্লাস 2 যেটা সেইটা, ঠিক আছে? এর ভিতরের যে অ্যারেটা আছে সেটা কিন্তু আমার এলিমেন্ট হইলো না ভাই, ঠিক আছে? তো তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে একটা অ্যারে পাবো, এই অ্যারেটাকে পাবো অ্যাজ ভ্যালু এলিমেন্টের ভিতরে। এলিমেন্টের ভিতরে এখন কি পাবো, এখন দেখেন আমাকে আনডিফাইন্ড একটা কোড দিয়ে দিবে, এই যে আনডিফাইন্ড অ্যারে কি নেম, আনডিফাইন্ড অ্যারে কি নেম, তার মানে কি এলিমেন্টের ভিতরে নেম পাই নাই। এলিমেন্ট একটা অ্যারে, ঠিক আছে, কিন্তু এর ভিতরে নেম বলতে কিছু নাই। যদি আমি এলিমেন্টের এই অ্যারেটাকে শো করাইতে চাই, আমি এখানে যেটা করি সিম্পলি ভারডাম্প করে দেখি অ্যাকচুয়ালি এটা কি পাইছে। ভারডাম্পের ভিতরে আমি এলিমেন্টটা যদি দিয়ে দেই, দেখেন, আচ্ছা একটু বেটার ওয়েতে করি। আমি নরমালি হচ্ছে একটু ডিবাগিং এর জন্য যেটা করি সেটা হচ্ছে আমার একটা স্ক্রিপ্ট রেডি থাকে @debug, এখানে এটাতে করার নাই, এটা যেটা করি সেটা হচ্ছে ইকো দেই প্রথমে, প্রি নামে হচ্ছে একটা HTML ট্যাগ আছে, তারপরে হচ্ছে প্রিন্টার করি,
প্রিন্টার করলেও আমরা হচ্ছে অ্যারে এর ভ্যালুটাকে দেখতে পাই। তারপর হচ্ছে ডাই করে দেয় যাতে নিচের কোডগুলো এক্সিকিউট না হয়। সো এইখানে যদি আমরা দেখি, দেখেন উপরে ভার্ডামটা উঠাই দিই, আমি কি পাইছি এলিমেন্টের ভিতরে পাইছি কি একটা অ্যারে। সো আমি নিচে যেটা ট্রাই করতেছিলাম এলিমেন্টের ভিতরে ডিরেক্টলি নেমটাকে অ্যাক্সেস করতেছিলাম। এই অ্যারের ভিতরে নেম আছে, এটা কি নেম আছে, এখানে কি নেম আছে, নাই। এর ভিতরে আরো অ্যারে আছে, তার ভিতরে আছে না। আমি চাইতেছি যে এলিমেন্টের পরে আমরা দিছি নেই, কিন্তু এরপর আমরা কোনোভাবে করা যায় না যে আবার এর নাম দিলাম তারপরে নেমটা দিলাম। এই এই অ্যারের একটা নাম দিব। হ্যাঁ হ্যাঁ, এটা তো দিতে পারবো। এই যেমন এর নাম, ওই নামটা দিয়ে আমি ওই নামটা বলতে পরে নেম দিই। এটা এরকম ফার্স্ট এলিমেন্ট এরকম, এটা দিতে পারি হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, এমন এটা জুম করে দিই এরকম। আউটপুটটা হুম, মানে এটা আউটপুট, আউটপুট যদি নিতে চাই আউটপুট নিতে চাইলে যে এখানে এলিমেন্টের নাম চলে আসবে হ্যাঁ। ইন্ডেক্সের জায়গাতে। এখন যদি আমি চাই যে শুধু ফার্স্ট এলিমেন্টের রেকর্ডটাই শো করাবো, তখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখন এই এলিমেন্টের ভিতরে আমাদের হচ্ছে ফার্স্ট এলিমেন্ট আমি এখান থেকে এক্স্যাক্টলি এটা আমি বলছি। ফার্স্ট এলিমেন্ট এখন যদি শো করে এটা শো হবে না শো হবে? হ্যাঁ শো হবে, এখন শো হবে। এখন কেন শো হবে সেটা এক্সপ্লেইন করতেছি, সমস্যা নেই। আমি যেগুলো করছি ম্যাক্সিমাম টাইম এভাবেই করছি, মানে আচ্ছা। এই টাইপ দিয়ে করছি, ওইভাবেটা আমার নতুন আচ্ছা, আমরা আসছে। এখানে ডাই করে দিচ্ছি এই জন্য নিচে কোড এক্সিকিউট হচ্ছে না। আমরা এখানে হচ্ছে যেটা করি কমেন্ট করে দেই, এখন কিন্তু আমাদের ভ্যালু শো করছে। কোন ভ্যালুটা শো করছে আমরা যদি একটু আবার দেখি, ফার্স্ট এলিমেন্টের ভিতরে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো, ঠিক আছে। আমরা এই অ্যারের যে নেমটা আছে সেই নেমকে ধরে ডিরেক্টলি এই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতেছি। ওকে, যদি আমরা সবগুলা শো করাতে চাই তখন কিন্তু আমাদের এই প্রসেসে যাওয়া ছাড়া উপায় নেই, আমাদের এইখান থেকে হচ্ছে এই অ্যারেটা এখানে বলে guess দিতে হবে। করে কে দিতে হবে? হ্যাঁ, এভাবে নেস্টেড করে করে আমরা হচ্ছে ভ্যালু গেট করতে পারবো। এই কি ধরে 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 যত ইচ্ছা নেস্টেড করে আমরা ভ্যালু দেখাইতে পারবো। এটা তো মনে হয় এটা হবে নাকি আপনার প্রথমটা দেখাচ্ছেন ওইটাই ইজি হবে, মানে এটা স্পেসিফিক কেজের উপরে ডিপেন্ড করে। আমার যদি এরকম দরকার পড়ে যে আমার মাল্টি ডাইমেনশনাল একটা অ্যারে আছে, আমার সবগুলা ভ্যালুর দরকার নেই, আমার শুধু একজনের ডাটা দরকার, তখন কিন্তু আমাকে এই প্রসেসেই চালাতে হবে। ঠিক আছে। যখন মাল্টিপ্লিকেশন দরকার মানে সব ডাটাগুলো দরকার তখন প্রথমটা করে করবো, আর যদি হ্যাঁ। একটা লাগে সেক্ষেত্রে এটা তখন এটা ইউজ করবো। আচ্ছা, আমরা কি এখানে হচ্ছে সবগুলো ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট এই সবগুলো দেখতে পারবো না? এইখানের মধ্যেই হ্যাঁ ফার্স্ট এলিমেন্ট কল করছি দেখে আমাদের ফার্স্ট এলিমেন্টের যে নেম এজ আসতেছে, তো আমাদের সেকেন্ডটাও হচ্ছে করা যাবে, করা যাবে। সেকেন্ড এলিমেন্ট থার্ড এলিমেন্ট যত এলিমেন্টই হোক, জাস্ট আমি যদি এখানে প্রপারলি যদি অ্যাক্সেস করতে পারি, আমার অ্যাকচুয়ালি এইখানে কোন অ্যারেটা আসছে তার ভিতরে আমি কোন ডাটাটা ধরতে চাই, আমার যদি অ্যারে দেখতে অনেক সুন্দর না? ওকে, স্ক্রিন দেখা যায় তাই না? এই যে আমাদের কত সুন্দরভাবে আমরা একটা অ্যারে প্রিন্ট পাইছি। আমাদের আসলে ডিবাগিং প্রসেস গুলো সম্পর্কে একটু শিখতে হবে, আমরা কিভাবে ডিবাগ করতে পারি, এটা অনেক বড় একটা স্কিল ডেভেলপারদের। অ্যাকচুয়ালি কোন একটা প্রবলেম যখন দেওয়া হবে, কোন ফাইল থেকে অ্যাকচুয়ালি আমার ডিবাগিংটা শুরু করা লাগবে এবং কিভাবে শুরু করা লাগবে, স্টেপ বাই স্টেপ কিভাবে আগাইতে পারি, কারো মনে আনমিউট করা আছে।
Okay, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা জায়গাতে ডিবাগ করে করে দেখা লাগবে যে এখানে কি ভ্যালু পাচ্ছি, তারপরে কি ভ্যালু পাচ্ছি, তারপরে কি ভ্যালু পাচ্ছি, এভাবে স্টেপ বাই স্টেপ। যেমন রাকিবের লাস্ট দিন আমরা যে প্রবলেম ফিক্স করছি, আমরা কিন্তু এইভাবে কনসোল লক করে করে দেখছি যে এখানে কি ভ্যালু, কেন আমার লাস্ট পর্যন্ত যাচ্ছে না। আমাদের কিন্তু ডাটা টাইপ রিলেটেড একটা প্রবলেম ছিল, ডাটা টাইপ রিলেটেড প্রবলেম ফাইন্ড করতে গেলে একদম শেষ থেকে শুরু করছি, বাট আস্তে আস্তে উপরে গেছি যে এখানে কি ডাটা, তারপরে কি ডাটা, তারপরে কি ডাটা পাচ্ছে, কেন লাস্ট পর্যন্ত আসতেছে না। ডিবাগিং প্রসেসটা অনেক ইম্পর্টেন্ট। পিএইচপি তে ডিবাগ করার জন্য একটা টুল আছে এক্স ডিবাগ নামে, আমরা ওটা নিয়ে দেখব। অনেক সুন্দর একটা টুলস পিএইচপি দিয়ে ডিবাগ করার জন্য, ঠিক আছে। আমি যদি একটু তোমাদেরকে একটু ঝলক দেখাই ওইটার। আচ্ছা, আমরা আগের অ্যারেতে ফিরে যাই, এইখানে গেলাম, ঠিক না? আমাদের এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমরা একটু সিম্পল অ্যারে গুলাতেই ব্যাক যাই, আমরা কমপ্লেক্স অ্যারে গুলো একটু বাসায় প্র্যাকটিস করে নিতে হবে। ক্লাসে তো দেখতেছি ক্লাস 1 চাই না, ক্লাস 1 চাই না, আরেকটা অ্যারে বাদ দিয়ে দিতে হবে। এখন স্ট্রাকচার কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ গরম লাগতেছে। তো এটা আপনি স্ট্যান্ডার্ডে দিলেও তো হয়। ঠিক আছে, আনডিফাইন্ড অ্যারে কি? এখানে আমাদের চিন্তা করি এটা কি এত শক্ত? আমি ছিলাম তো বন্ধ করেন রেকর্ডিং ওকে, আমাদের হচ্ছে এইখানে যে অ্যারেটা আছে, হুম, একটু তো আমি যাবো না। আচ্ছা দেখেন সবাই, এখানে হচ্ছে আমার এখানে একটা মাল্টি অ্যারে আছে, ঠিক না? এই অ্যারের ভিতরে আমার যে ডাটাগুলো ছিল এগুলো আছে, এবং আমি এখানে সিম্পল লুপ চালাইছি, লুপ চালা টেবিলের ভিতরে ডাটা শো করাইছি। গ্রেট। আমি চাইতেছি যে আমার অ্যারের ডাটাগুলা কোথায় কখন কিভাবে আসতেছে বা কোথায় কি ভ্যালু আকারে আসতেছে সেগুলো আমি দেখতে চাই। এটার জন্য নর্মালি হচ্ছে আমরা একটা ডিবাগিং টুল ইউজ করি যার নাম হচ্ছে এক্স ডিবাগ, ঠিক আছে। আপনাদের হচ্ছে আপনারা কি সবাই লোকাল ইউজ করছেন কখনো? লোকাল ডাব্লিউপি, লোকাল ডাব্লিউপি তে ডিফল্ট ভাবে এক্স ডিবাগ সেট আপ করা থাকে, ঠিক আছে। ওটা আদার্স প্রসেসে ডিবাগিং সেট আপ করাটা একটু কঠিন, যদি লোকাল ডাব্লিউপি ইউজ করেন তাহলে সহজ। আচ্ছা, এইখানে হচ্ছে আমি এখানে ডিবাগিং দিয়ে দিলাম। এই যে রান এন্ড ডিবাগ নামে ভিএস কোডে একটা অপশন আছে, আমি এখান থেকে একটা জেসন ফাইল ক্রিয়েট করে নিতে হবে, ডিফল্ট ভাবে করে দেয়, ঝামেলা নয়। আমি ডিবাগিংটাকে অন করে নিচ্ছি। আমি যদি এখন এখানে একটা রিলোড দেই, দেখেন ও কিন্তু এখানে ডিবাগিং ডিটেক্ট করছে, ঠিক আছে। আমার কোড কিন্তু এখন কিন্তু ঘুরতেছে, ও কিন্তু এখন এক্সিকিউট করে নাই। যতক্ষণ পর্যন্ত না আমার ডিবাগিং শেষ হবে ও ততক্ষণ পর্যন্ত আমার কোড এক্সিকিউট করবে না। এখন আমি চাইলে এখানে দেখতে পারবো আমার অ্যাকচুয়ালি কোথায় কি ভ্যালু আসতেছে। যেমন এখানে মাল্টি অ্যারে আছে, ঠিক না? আমার যে নিউ অ্যারে, এই ভ্যারিয়েবলের ভিতরে কি ভ্যালু আছে, মানে ভ্যালুটা কি আছে এখন বলেন তো? মাল্টি অ্যারে। এটা দেখার জন্য কি করা লাগতো আমাকে? বারডাম করতে পারতাম, তারপরে প্রিন্টার করতে পারতাম, একটু আগে যেভাবে করলাম করে ভ্যালু দেখতে পারতাম। কিন্তু আমার কিছু করা লাগবে না, আমি জাস্ট হচ্ছে এইভাবে লাইন বাই লাইন জাস্ট অ্যাড করে যাবে, যে স্টেপ ওভার দিব, জাস্ট স্টেপ ওভার দিব, এই যে পরের লাইনে চলে আসছে, ঠিক আছে। পরের লাইনে আসলে আমি যদি মাল্টি অ্যারের ভিতরে হোভার করি আমি দেখতে পাবো এখানে এটা কি ডাটা টাইপ অ্যারে, এবং এটার ভিতরে কি কি ভ্যালু আছে সব দেখতে পাচ্ছি। আমি যদি নিউ অ্যারের ভ্যালুটা দেখতে চাই, আরেকটা সিঙ্গেল লাইন যদি মুভ করি, নিউ অ্যারের ভিতরে কার্সর নিলেই আমি দেখতে পাবো নিউ অ্যারেতে কি ভ্যালু আসছে, ঠিক আছে।
কোথায় ভ্যালুটা মডিফাই হয়ে যাচ্ছে, কোথায় আপডেট হয়ে যাচ্ছে, এই জিনিসগুলা কিন্তু খুব সুন্দরভাবে ডিবাগিং টুল দিয়ে দেখা যায়। ঠিক আছে, ইভেন আমি লুপের ভিতরেও চাইলে দেখতে পারবো এলিমেন্টে আমার কি আসছে। এখন আমি হচ্ছে এইখানে আসছে, আমার এলিমেন্টে কি আছে এখনো কিছু আসে নাই, কারণ ফর ইচ লুপটা এখনো রান করে নাই। আমি যদি আরেকবার স্টেপ ওভার দেই, এখন আমি ফর ইচ লুপের ভিতরে আছি। ঠিক আছে, এখন যদি আমি এলিমেন্টে হোভার করি, এখন কি আসছে? এলিমেন্টটা হচ্ছে একটা অ্যারে, এবং অ্যারের কি এবং ভ্যালু বেস নামগুলা শো করতেছে, যেটা আমি একটু পরেই দেখাইছি, শো করাইছি, প্রিন্ট করাইছি। আচ্ছা, এটাকে শুধু একবার রান করবে না, এই ফর ইচ লুপটা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপের ভিতরে থাকবে। আমি এখন সেকেন্ডটাতে আসছি এবং সেকেন্ডটাতে দেখাচ্ছে সবুজ। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের প্রিন্টার, ভার্ডাম বা এই টাইপের জিনিসপত্র ছাড়া কিন্তু আমরা ভ্যালু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এক্স ডিবাগের একটা মজা। তো তবে দুঃখের বিষয় হচ্ছে এটা প্রোডাকশনের জন্য না, এটা শুধু ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, কারণ প্রোডাকশনে তো আপনার সাইটের অ্যাক্সেস নাই, এরকম কোনো অ্যাক্সেস নাই। আপনি যদি লোকালি সেট আপ করতে পারেন তখন আপনি ডিবাগ করতে পারবেন এইভাবে। ওকে, এটা খুবই মজার একটা টুলস। এটা বেশ কিছু আরো জিনিস টেকনিক আছে, এখানে আরো কিছু করা যায়, আরো অনেক কিছু করা যায়, এগুলো পরে দেখবো আস্তে আস্তে। আপাতত এটাকে অফ করে দিচ্ছি, এই ডটটাকে বাদ দিয়ে দিচ্ছি। রিলোড দিলে আমার ভ্যালু চলে আসছে। আমরা এটা বুঝতে পারছি ঠিক না, অ্যারের ভ্যালু শো করানো। আমরা তাহলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে দেখলাম, তারপর ক্রিয়েটিং অ্যারে তো অলরেডি জানি, এই সিনট্যাক্সটাও ইউজ করছি, অ্যাক্সেসিং এলিমেন্টও ইউজ করছি, মডিফাইং এলিমেন্ট এটা আমরা একটু দেখি। এরকম করতে চাই, আমরা রাকিবের নাম বদলায় দিতে চাই। ঠিক আছে, রাকিবের নাম এখন থেকে আর রাকিব থাকবে না, রাকিবের নতুন নাম কি দেওয়া যায়? নতুন নাম, নতুন নাম আমরা স্টেপ বাই স্টেপ এখন মুভ করব। ঠিক আছে, আমরা কি করতে চাই, নতুন নামটা প্রথমে ধরে নিচ্ছি যে নতুন নাম কি হবে, রাকিবুল। ভালো একটা নামই দেই যেহেতু ছেলেটার নাম ভালো। তো এখন কি করব, ভ্যালু গুলাকে মডিফাই করে ফেলবো। যেমন রাকিবের নামটা মডিফাই করব। প্রথমে হচ্ছে মাল্টি অ্যারে, মাল্টি অ্যারের ভিতরে প্রথম যে অ্যারেটা আছে আমাদের, সেই অ্যারেটার ভ্যালু গুলো মডিফাই করতে চাচ্ছি। তার মানে এখানে দিতে হবে কি 0 ইন্ডেক্স, তারপরে দিতে হবে কি নেম। আগে কি ছিল, নেম ছিল, আমরা রাকিবের নামটাকে পাল্টাইতে চাই। ঠিক আছে, আকিকা টাকিকা দিও নামটা চেঞ্জ হওয়ার পরে। ঠিক আছে, নাম চেঞ্জ হলে কিন্তু আকিকা করাইতে হয়। ছেলেদের জন্য 2টা ছাগল, খাসি খাসি। আচ্ছা, ডাবল খাসি। আচ্ছা, তাহলে নামটা চেঞ্জ করতে দিতে বলতেছো তাই তো, রাকিবুল ভিটু। ঠিক আছে, এইবার এইবার তো দিবা। আচ্ছা, এখন হচ্ছে নতুন নাম, এটা দিয়ে দিলাম। এখন আমাদের লুপের ভিতরে রাকিবুল রাকিবুল ভিটু আসা উচিত। এই তো, চলে এসেছে। ভিডিওটা দেখতে ভালো লাগতেছে না, 2.0 দেই, এইটা সুন্দর লাগবে, এটা ঠিক আছে। ওকে, সো আমরা ভ্যালু মডিফাই করা দেখতেছি। এইজটাকে আমরা চাইলে ঠিক সেম ভাবেই মডিফাই করতে পারি। কি করতে হবে, নেমের জায়গাতে এইজ দিতে হবে। আমরা ভ্যারিয়েবলে না রেখে ডিরেক্টলি এখানে ভ্যালু দিয়ে দিতে পারতাম। এজের জন্য এখানে ডিফল্ট ভ্যালু দেই, এখানে বয়স দেই ওর ধরো কত, 45। বয়স বেড়ে গেছে যেহেতু ভার্সন 2, 45। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এই সবুজের যদি নাম চেঞ্জ করতে চাই, সবুজের গ্রেডটা বেশি হয়ে গেছে, গ্রেডটা একটু কমায় দিই। মাল্টি অ্যারে এখানে 1, তারপরে আমরা গ্রেডটা চেঞ্জ করব, তো গ্রেড দিলাম, তারপরে গ্রেড গ্রেড বলে দেন, গ্রেড বলে দেন। এটা স্ট্রিং দিবেন for this? আচ্ছা, নাম্বার দেওয়া ছিল আগে না, কি দিব? 3.54 দিয়ে দিলাম।
এখন ওর গ্রেডটা অ্যাকচুয়ালি 3.54 চলে আসছে। নামটা চেঞ্জ হয় নাই চেঞ্জ না না না, আমি রাকিবের কাছ থেকেই মানে একজন খাওয়াইলেই হবে, আমাদের দুজনের খাওয়ানো দরকার নেই। অবশ্য অফিসের লোকজন বেশি, আরো দু একজন হলে ভালো হইতো। তাহলে রত্মান আমার ভাই এমনিতে অনেকগুলো, আমার দরকার না, আমার বাবা আমার আগে দিয়ে দিয়েছে ছোটবেলাতে। ওর জন্য তো কম হয়ে যাবে, ওর তো একটা খাসি লাগবে। তাও তো তিনটা হবে, খাসির পরিমাণ বাড়াতে চাইতেছো? তাও তো তিনটা হবে। আচ্ছা, আমাদের তাহলে আমরা অ্যারের ভ্যালু মডিফাই করা দেখলাম। আর কি আছে? অ্যাডিং এলিমেন্ট। অ্যাডিং এলিমেন্ট মানে অ্যারেতে আমরা কিছু একটা জিনিস অ্যাড করতে চাই, আমরা তো অলরেডি এখানে অ্যাড করছি। আমাদের যদি এরকম প্রয়োজন পড়ে যে আমরা হচ্ছে এখন আরেকজনের এলিমেন্ট এখানে যুক্ত করতে, রত্নার, এটা দিয়ে দিতে পারি আমরা এখানে। এখানে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে, সো আমরা এই অ্যারেটার ভিতরে হচ্ছে আরেকটা এলিমেন্ট দিব। এখন তো আছে রাকিব এবং সবুজ, আমরা এখানে আরেকজনের ডাটা দিব, ঠিক আছে? এরকম অনেক সময় কেস হইতে পারে যে আমরা হচ্ছে কোনো এপিআই থেকে ডাটা পাইছি, এবং আমাদের যে লোকালে যে ডাটাগুলো আছে এবং এপিআই তে যে ডাটাগুলো আছে দুইটা মার্জ করা দরকার, ঠিক আছে? তার মানে আমাদের এপিআই যে অ্যারেটা আছে সেই অ্যারেতে আমরা কিছু জিনিস অ্যাড করে দিতে চাই। সো এই টাইপের কাজের জন্য আমরা নর্মালি অ্যারেতে অনেক সময় অনেক কিছু অ্যাড করার দরকার পড়ে। আমরা তাহলে কি করতে পারি? মাল্টি অ্যারে, ঠিক আছে? সিনট্যাক্সটা একটু দেখে নেই। মাল্টি অ্যারে এর ভিতরে হচ্ছে আবার এরকম একটা অ্যারে সিম্বল দিতে হবে, যেহেতু আমি একটা অ্যারে, নতুন একটা অ্যারে অ্যাড করতে চাই। তার ভিতরে কি দিব? কেস বলা যাবে না, র্যান্ডম দিতে হবে। SQ8 কত দিতে পারি? ডবল কথা হয় বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা। এই জন্য তুমি কি আপনার আচ্ছা 23 দিয়ে দিয়েছি। আচ্ছা আরে এসব তুই দিতো এমনি সম্ভব। আমি যেটা বলছিলাম ওইটাই 3K দিছি একটা, ভালোই দিছি, যাক, আর মডিফাই করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের মাল্টি অ্যারের যে এলিমেন্টটা আমাদের লুপ চালাইছি, এই লুপের ভিতরে এই রেকর্ডটা পাওয়া উচিত, ঠিক না? ইয়াস, আমরা কিন্তু ডাটা পেয়ে গেছি। তার মানে আমরা এই অ্যারে এর ভিতরে একটা এলিমেন্ট বাইরে থেকে অ্যাড করছি, অ্যারের বাইরে থেকে অ্যাড করছি। ওকে, সো অ্যারের এলিমেন্ট অ্যাড করা দেখলাম, এলিমেন্ট মডিফাই করাও দেখছি আমরা। এখন রিমুভ করা, রিমুভের জন্য সিম্পল জাস্ট আনসেট ফাংশন ইউজ করা লাগে। আমরা রত্নার ডাটাটা ডিলিট করে দেই, জাস্ট আনসেট করব। আনসেট একটা ফাংশন, এই ফাংশনের ভিতরে মাল্টি অ্যারে এর এখানে আমার ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে, কোন ইন্ডেক্সের হচ্ছে এলিমেন্টটা আমি রিমুভ করতে চাই। যেহেতু রত্নার ডাটাটা রিমুভ করতে চাই, 2 আসবে, 0 1 2। ইয়েস, আমাদের ডাটা আপডেট হয়ে গেছে, এই জন্যই বাদ দিয়ে দিছি। আচ্ছা, আমরা হচ্ছে এখানে কিছু ইউজফুল অ্যারে ফাংশন দেখতেছি। আমাদের অ্যারে মোটামুটি এই পর্যন্তই ছিল, কিছু অ্যারে ফাংশন দেখে তারপরে অ্যারে থেকে চলে যাব, বিদায় নিব। কাউন্ট, কাউন্টটা এর আগেও দেখছি আমরা, ঠিক আছে? কাউন্ট দিয়ে কি হয়, একটা অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে এটার একটা কাউন্টিং দেখায়। এখন যদি আমরা এখানে কাউন্টটা কল করে দেই মাল্টি অ্যারের জন্য, মাল্টি অ্যারে কত আসতে পারে? 1। So first one. আচ্ছা, এটা ইকো করতে হবে। 2 আসছে, আচ্ছা 2, দুইটা এলিমেন্ট আছে। অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে? এরকম হলো যে দুইটা এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা,
দুইটা। আর আমরা যদি রত্নারটা যদি আনসেট করে দিছি, এটা যদি আনসেট না করি তাহলে কত আসবে? 3। ঠিক আছে, সিম্পল। ওকে ফাইন। সো কাউন্ট দেখলাম। কাউন্টের কাজ কিন্তু অনেক কাজ করা যায় কাউন্ট দিয়ে। এটাতে কয়টা এলিমেন্ট আছে এটা জানাটা অনেক সময় অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এটা এলিমেন্ট গুলো দেখেন, হুম ভিতরে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো তো কাউন্ট করে। না না না, এই অ্যারের ভিতরে যেগুলো আছে শুধু এইখানে কি আছে না আছে এগুলো কাউন্ট করবে না। তো শুধু এই অ্যারের ভিতরে কয়টা এলিমেন্ট আছে, যেমন আমাদের এই মাল্টি অ্যারে যেটা, এইটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এইটা আর একটা এলিমেন্ট। তো আমাদের 3টা এলিমেন্ট আছে। তো আমাদের এই জন্য 3 শো করতেছে। আমরা যখন এটা বাদ দিয়ে দিছিলাম আনসেট করে, তখন কিন্তু 2 আসছিল। যদি এইটার উপরে বেস করে আসতো তখন কিন্তু আমাদের 3 আসা উচিত ছিল, ঠিক না? যেহেতু আমাদের এখানে 3টা এলিমেন্ট আছে এই নেস্টেড অ্যারের ভিতরে, তখন কিন্তু 2 আসছিল, যেমন এখন কিন্তু 2 আসবে। আমাদের কিন্তু এখানে কিন্তু 3টা ডাটা আছে। এটা হচ্ছে অ্যারের এলিমেন্টের উপরে বেস করে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যারে ভ্যালুস। অ্যারে ভ্যালুস জিনিসটা হচ্ছে যে এর কোনো কি আমি নিব না, এরকম একটা অ্যারে আছে। যেমন আমরা হচ্ছে রত্নাকে বাইরে বের করে দেই, রত্নাকে বাইরে বের করে দিলাম, ঠিক আছে? না, জানলার ওই পাশে না, অ্যারে থেকে বাইরে বের করে দিছি। এখন হচ্ছে আমরা কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে এর নেম এবং ভ্যালু দেওয়া আছে, ঠিক না? আমরা যদি এরকম করি, প্রিন্টার করি অথবা ভার্ডাম করি, ভার্ডাম অ্যারে, ওকে কমেন্ট করে দিচ্ছি। এর নেম আছে এবং ভ্যালু আছে, নেম আছে, ভ্যালু আছে, নেম আছে, ভ্যালু আছে। আমরা শুধুমাত্র ওর ভ্যালু গুলা চাই, যেমন রত্না, তারপরে হচ্ছে এর এজ এবং গ্রেড। ঠিক আছে, কি করব, জাস্ট অ্যারে ভ্যালুস কল করব এবং এর ভিতরে অ্যারেটাকে দিয়ে দিব। ঠিক আছে, অ্যারে ভ্যালুস, তার ভিতরে অ্যারেটাকে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ওর কিন্তু নেম গুলা চলে গেছে, শুধু ভ্যালু গুলো আছে। যদিও বা ভ্যালু আছে, তারপরে এটা একটা ইন্ডেক্সড অ্যারে হয়ে গেছে। এখন কিন্তু আমরা 0 1 2 3 দিয়ে এই অ্যারের এলিমেন্ট গুলো অ্যাক্সেস করতে পারবো। ওকে, এটা একটা ইন্ডেক্সড অ্যারে হয়ে গেছে। এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে থেকে কনভার্ট হয়ে ইন্ডেক্সড অ্যারে হয়ে গেছে। ওকে, অ্যারে ভ্যালুস দেখলাম। এরপরে আর কি দেখতে পারি, অ্যারে কিস। আমরা চাই শুধু হচ্ছে কি গুলা নিব, আমরা ভ্যালুর দরকার নাই। তো কি করব, অ্যারে কিস। এই যে ওর ভ্যালু গুলা চলে গেছে, শুধু নেম, এজ এবং গ্রেড। ওকে, তারপরে হচ্ছে আর কি আছে, ইন অ্যারে। এটা অনেক ইউজফুল একটা বিষয়। ইন অ্যারে, একটা অ্যারের ভিতরে স্পেসিফিক আমার এই ভ্যালুটা আছে কি না এটা চেক করব। ঠিক আছে, যেমন তো আউটপুট ট্রু ও ফলস ইউজ করব, যদি থাকে তখন ট্রু। হ্যাঁ, ট্রু এবং ফলস রিটার্ন করবে এটা। যেমন আমরা যদি এইখানে দেখি যে আমাদের প্রথম যে ইন্ডেক্সড অ্যারেটা আছে, আমরা এগুলো আপাতত কমেন্ট করে রাখি। আমরা এখন একটু এটাকে নিয়ে নিচে চলে যাই, একদম শেষে চলে যাই। শেষে আরেকবার পিএইচপিটা স্টার্ট করে নেই। তো ফ্রেশলি লিখে এখানে নিউ অ্যারে, এবং আমাদের হচ্ছে নেপাল দিই। রিসেন্টলি হচ্ছে কাঠমান্ডুতে কিন্তু ওয়ার্ড ক্যাম্প হচ্ছে, ওয়ার্ড ক্যাম্প কাঠমান্ডু। ওয়ার্ড ক্যাম্পে কেউ জয়েন করছিলেন কখনো? করেন নাই? আচ্ছা, আর ঢাকা ওয়ার্ড ক্যাম্প অনেকদিন থেকে যদিও বা হয় না। ওয়ার্ড ক্যাম্প হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা কমিউনিটি আর কি। ওয়ার্ডপ্রেসের কমিউনিটি যারা থাকে এরা হচ্ছে প্রত্যেকটা জায়গাতে মানে নির্দিষ্ট কিছু লোকেশন আছে, লোকেশনে 1 বছর পর পর ওয়ার্ড ক্যাম্প অর্গানাইজ করে। ওইখানে যেটা হয় যে
যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে এরকম যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে ওরা অর্গানাইজার হিসেবে ওইখানে জয়েন করে এবং এখানে প্রমোশন করে আর কি নিজেদের যে ব্র্যান্ড ভ্যালু গুলো থেকে শুরু করে এভরিথিং। এখন বিষয়টা কোশ্চেনটা এরকম হইতে পারে আমাদের গিয়ে কি কাজ। আমাদের গিয়ে কাজ হচ্ছে ওইখান থেকে আমরা চাইলে গিফট রিসিভ করতে পারবো এরকম, যে ওরা হচ্ছে বুথ ক্রিয়েট করে এবং বুথের ভিতরে কিছু হচ্ছে আপনার রাখে, গেমস টাইপের কিছু রাখে। আপনি যদি গেমস গুলোতে অ্যাটেন্ড করেন এবং মানে ওই অনুযায়ী যদি পারফর্ম করতে পারেন আপনি অনেক কিছু সোয়াগস পাবেন, স্টিকার বা টি শার্ট বা হচ্ছে ক্যাপ। তারপরে হচ্ছে অনেক সময় অনেক মানে মোটামুটি ভালো দেয় আর কি। এখন আর কিছুদিন আগে সিলেট ওয়ার্ড ক্যাম্প হয়েছে। হ্যাঁ, ঢাকায় একটা হওয়ার চিন্তা ভাবনা। ঢাকায় আসলে একটু গ্যামজ্যাম আছে। গ্যামজ্যাম বলতে ঢাকার যে কমিউনিটিটা আছে এটা মানে একটু ঝগড়াঝাটি আছে আর কি নিজেদের মধ্যে, যার কারণে অনেকদিন থেকে ঢাকা ওয়ার্ড ক্যাম্প হয় না। এটা অনেক মানে ঢাকা ওয়ার্ড ক্যাম্পটা থেকে অনেক লোকজন আসে, বাইরে থেকেও লোকজন আসে, নেপাল থেকে, ইন্ডিয়া থেকে অনেকজন আসে। আর রিসেন্টলি হচ্ছে সিলেটে হয়েছে। যদি কেউ সিলেটে ঘুরতে যাইতে চায় ওই রকম ওই সময় যাইতে পারে, তখন হচ্ছে ঘোরাও হয়ে যাবে প্লাস হচ্ছে ওয়ার্ড ক্যাম্পে অ্যাটেন্ড করাও হবে। ঠিক আছে। নেপাল নেপ- অফিসিয়ালি ভাবে যেতে যেতেছে। আমাদের অফিস থেকে একবার সবাইকে নিয়ে থাইল্যান্ড গেছিল, থাইল্যান্ডে ওয়ার্ড ক্যাম্পে জয়েন করার জন্য। প্রায় 100 জনের মতো মেম্বার সবাইকে নিয়ে থাইল্যান্ড ওয়ার্ড ক্যাম্পে জয়েন করার জন্য গেছিল। লাস্ট যে ট্যুর দিছিল ওইটা। তার আগের বার গেছিল নেপালে। আমরা জয়েন করার পর থেকে এখনো যাই নাই। আছে হয়তোবা ইন্ডিয়াতে যাইতো কিন্তু ইন্ডিয়া ভিসা বন্ধ থাকার কারণে যাইতে পারেন নাই লাস্ট টাইম। এখন দেখা যাক নেক্সটে কবে যায়। তবে এরকম না যে ওয়ার্ড ক্যাম্পে অফিস ট্যুর দেয় নাই জন্য ওয়ার্ড ক্যাম্পে যাওয়া বন্ধ আছে। প্রত্যেকটা ওয়ার্ড ক্যাম্পেই কেউ না কেউ আমাদের অফিসের থাকে। থাকে বলতে কোনো না কোনো প্রোডাক্ট বা কেউ না কেউ আমাদের অফিসের যে ওনার, হ্যাঁ আমাদের অফিস থেকে যদি স্পন্সর করে তাহলে আমরা যাইতে পারি। ঠিক আছে। যেমন সিলেট ওয়ার্ড ক্যাম্প, তারপরে হচ্ছে নেপালের যে কিছুদিন আগে হচ্ছে এখন তো কাঠমান্ডুতে ওয়ার্ড ক্যাম্প হচ্ছে। আহ কয়েকদিন আগে মনে হয় নেপালের আরো একটা ওয়ার্ড ক্যাম্প হয়েছিল, ওইখানেও আমাদের এক্স ক্লাউড টিম থেকে স্পন্সর করছিল। যারা আমাদের এক্স ক্লাউড টিমে কাজ করে ওদের সবাইকে স্পন্সর করছিল আর কি আমাদের অফিস থেকে ওইখানে জয়েন করার জন্য। তো আপনারা অ্যাটেন্ড করতে পারেন এবং এটা খুবই জমজমাটপূর্ণ হয় আর কি ওয়ার্ড ক্যাম্প গুলো। 2 দিনের হয় নর্মালি। প্রথম দিন হচ্ছে ওয়ার্ডপ্রেস এর কোর কন্ট্রিবিউশন এই টাইপের কনসেপ্ট গুলো নিয়ে হয়। আর সেকেন্ড ডে হচ্ছে যে বিভিন্ন বিষয়ে লেকচার দেয় আর কি ভাইয়ারা। ওয়ার্ডপ্রেস কেন ইউজ করব, তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেসে কি কি সুবিধা অসুবিধা, তারপরে হচ্ছে যে কিছু শেখানোর বিষয়ে যে কোনো টপিকে স্পিকারের জন্য অ্যাপ্লাই করা যায়, ভলান্টিয়ারের জন্য অ্যাপ্লাই করা যায়, সবকিছুর জন্য এগুলো ওপেন ফর অল। আমাদের অফিস থেকে নেপাল ওয়ার্ড ক্যাম্পে আমাদের অফিস থেকে অনেকেই ভলান্টিয়ার হিসেবে যায়। ঠিক আছে। তবে এর জন্য হচ্ছে আপনার wordpress.org একটা প্রোফাইল থাকতে হবে। wordpress. যদি ভলান্টিয়ার বা এই টাইপের কোনো কিছুর জন্য যাইতে চাই wordpress.org তে প্রোফাইল থাকতে হবে এবং ওইখানে ওদের কিছু ব্যাজ দেয়। সাবস্ক্রিপশন কেনার বিষয় না, এটা হচ্ছে ওপেন সোর্স কন্ট্রিবিউশন আর কি। আপনি ট্রান্সলেশন বা হচ্ছে ওদের অনেকগুলো ব্যাচ থাকে যে কিছু কন্ট্রিবিউশনের উপরে ওরা ব্যাচ দেয়। তো আপনারা ওই যদি ব্যাচগুলো অ্যাচিভ করতে পারেন তাহলে আপনাদের এখানে অ্যাপ্রুভাল পাওয়াটা সহজ হবে অ্যাজ এ ভলান্টিয়ার। আচ্ছা, ওই গেম গুলো খেললে হয়তোবা তখন মানে চুজ করে নেয়। হ্যাঁ, আপনি গেলে কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবেন। ঠিক আছে। এমনি তো অনেকজনই তো অ্যাপ্লাই বাদ যাবে না কোনো শেষে। অনেকজনই তো অ্যাপ্লাই করে, তার থেকে না, যাওয়ার জন্য আপনার কোনো দরকার হবে না, মানে অ্যাপ্লাই প্রয়োজন নেই, তবে টিকিট কাটা লাগবে। টিকিটে অনেক রাশ থাকে আর কি। এর আগে দেখছিলাম যে ওয়ার্ড ক্যাম্প সিলেটে প্রায় 5 মিনিটের ভিতরে সব টিকিট শেষ। মানে যে আগে চুজ করে নিবে সেই টিকিট ফার্স্ট সার্ভিস। তবে টিকিট মানে যদি কেউ টিকিট কেটে যায়, টিকিট না কেটে যাইতে পারবেন চাইলে, মানে টিকিট না কেটে যাওয়া যাবে। কিন্তু টিকিটের সাথে ওরা হচ্ছে কিছু ইনক্লুডেড কিছু জিনিসপত্র রাখে, যেমন লাঞ্চ রাখে, কি একটা টি শার্ট রাখে, এই জিনিসগুলো আপনি পাবেন না। বাট আপনি যদি নর্মালি এমনিতেও যান আপনি সবকিছুতে অ্যাটেন্ড করতে পারবেন। হ্যাঁ, নর্মালি হচ্ছে ঘোরার মানে যারা এই কমিউনিটিতে যারা থাকে এদের ঘোরার প্ল্যানিং এই রিলেটেডই হয়।
কিছুদিন আগে ফিলিপাইনে যে ওয়ার্ড ক্যাম্প হয়েছে, ফিলিপাইন ওয়ার্ড ক্যাম্প এশিয়া হয়েছে রিসেন্ট, মানে এশিয়া মহাদেশের মধ্যে প্রত্যেক বছর একটা করে ওয়ার্ড ক্যাম্প হয়। কিছুদিন আগে যেটা হয়েছে সেটা ফিলিপাইনে হয়েছে। এর আগের বার হচ্ছিল মনে হয় এশিয়ার কোন যেন দেশে হয়েছিল, মনে হয় ইয়াতে হয়েছে, ইন্দোনেশিয়া হয়েছিল মনে হয় তার আগের বার হয়েছিল থাইল্যান্ডে ওয়ার্ড ক্যাম্প এশিয়া, ওইটাতে আমাদের অফিস জয়েন করছিল। ফিলিপাইনে যেটা হয়েছে ওইটাতে আমাদের অফিস থেকে অনেকেই জয়েন করছে। সো ওইখানে দেখা গেছে যে হচ্ছে আপনার এরকম, মানে আপনি ফিলিপাইনে ঘুরতে যাইতে চান, কখন যাবেন? যখন ওয়ার্ড ক্যাম্প হবে তখন যাবেন। তার মানে স্পেসিফিক ভাবে কোনো মানে কান্ট্রি শিওর থাকে না এই না, সময়। এক এক সময় এক এক কান্ট্রি। আর বাংলাদেশে যেটা হয় বর্তমানে, যেটা বললেন যে সিলেক্ট হইতেছে, তো এটা কি স্পেসিফিক ভাবে নাকি এটাও চেঞ্জ হয়? এটা হচ্ছে না, বাংলাদেশে দুইটা ওয়ার্ড ক্যাম্প হয় নর্মালি, ওয়ার্ড ক্যাম্প সিলেট এবং ওয়ার্ড ক্যাম্প ঢাকা। বাংলাদেশে দুই টাইপের ওয়ার্ড ক্যাম্প হয়। ঢাকারটা অনেকদিন থেকে বন্ধ আছে, প্রায় 3-4 বছর থেকে বন্ধ আছে। সিলেটেরটা চালু আছে এবং সিলেটেরটা প্রতি বছর হচ্ছে রেগুলার। অথল্যাবের নাম শুনছেন আপনারা? অথল্যাব, তারপর ডাব্লিউবি ম্যানেজ নিনজা, নাম শুনছেন? ফ্লুয়েন্ট নিয়ে কোনো প্লাগইনে কাজ করছেন? ফ্লুয়েন্ট সিআরএম, ফ্লুয়েন্ট এসএমটিপি, তারপরে হচ্ছে ফ্লুয়েন্ট ফর্মে কাজ করছেন। এই সবগুলো হচ্ছে ওই আমাদের বাংলাদেশি কোম্পানিরই প্রোডাক্ট। ফ্লুয়েন্ট নিয়ে যা দেখেন, ফ্লুয়েন্ট বোর্ড, ফ্লুয়েন্ট সিআরএম, ফ্লুয়েন্ট ফর্ম, সব হচ্ছে ডাব্লিউপি ম্যানেজ নিনজা, ওদের প্যারেন্ট নাম হচ্ছে অথল্যাব। সিলেট ওয়ার্ড ক্যাম্পটা ওরাই অর্গানাইজ করে, ঠিক আছে? সিলেটে স্পেসিফিক মান্থ আছে, এই মান্থে অরেঞ্জ করে না? হ্যাঁ, স্পেসিফিক মান্থ বলতে মানে এমন একটা টাইমে অ্যারেঞ্জ করে যখন সিলেটে মানুষ ঘুরতেও যাইতে পারবে, প্লাস হচ্ছে ওয়ার্ড ক্যাম্পেও জয়েন করবে। এটা কি সিলেট ফেসবুক গ্রুপ বা ইস্যু হ্যাঁ, প্ল্যাটফর্মে দেয়? কমিউনিটি আছে, ওদের কমিউনিটি আছে। কমিউনিটিতে ওয়ার্ড ক্যাম্পের সব নিউজ, ওয়ার্ডপ্রেস রিলেটেড সব ইভেন্ট ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটেই থাকে। সিলেট ওয়ার্ড ক্যাম্প হইলেও এই রিলেটেড ইনফরমেশন wordpress.org তেই আছে, ঠিক আছে? wordcamp.wordpress.org পিআইবি ওদের একটা ডোমেইন আছে ওয়ার্ড ক্যাম্পের জন্য আলাদা করে। সো ওইখানে সব আপডেট, ঢাকাতে কবে হবে, নেক্সট কখন হইতে পারে, ওটার একটা টাইম শিডিউলও দেওয়া থাকে। সিলেটে নেক্সট ইয়ার কোন কোন মাসে হবে সেটার একটা টাইম শিডিউল ইয়ে করতে পারবেন। একটু সার্চ করে দেখতে পারি আমরা, তাই না? সবাই ইন্টারেস্টেড। ওয়ার্ড ক্যাম্প সিলেট, এই যে দেখেন সেপারেট একটা সাবডোমেইনই ক্রিয়েট করা আছে, silet.wordcamp.org। আর কি চান আপনি? ঠিক আছে, এই যে 2024 সালে মের 10 থেকে 11 2 দিনের জন্য হয়েছিল। 24 মে 2025 সালে এটা মেবি হচ্ছে সাস্টে হয়েছিল। হ্যাঁ, যে সাস্টে হয়েছিল। ফার্স্ট। তো এখানে হচ্ছে কারা কারা স্পন্সর ছিল, কারা কারা অর্গানাইজ করছে এই রিলেটেড, সুমিত শাহ ভাইও গেছিল স্পিকার হিসেবে। এরা ছিল ম্যাক্সিমামই হচ্ছে আপনি ডাব্লিউপি ম্যানেজ নিনজা বা অথল্যাব এই টাইপের জিনিস। এই যে আমাদের এখানে এই যে ইনি হচ্ছে আমাদের রবিন ভাই, ইনি আমাদের অফিসের সিনিয়র ডেভেলপার, ইনি স্পিকার হিসেবে ছিল ওয়ার্ড ক্যাম্পে। মানে 25-এরটা হয় নাই? না, লাস্টলি 25-এ হয়নি। হ্যাঁ, আর সিলেটে হলে অসুবিধা নেই তো, সিলেট 25-এরটা এখনো হয় নাই। 25-এরটা ট্রাই করতে হবে। এই যে দেখেন এরা হচ্ছে এখানে স্পন্সর ছিল, একাডেমি এলএমএস, অথল্যাব, তারপরে ব্লু হোস্ট, কোড্যাডি, জেটপ্যাক, এগুলো কিন্তু অনেক বড় বড় প্লাগইন, ঠিক আছে? সো এরাও সিলেট ওয়ার্ড ক্যাম্পে স্পন্সর করতেছে। তার মানে বোঝাই যাচ্ছে অ্যাকচুয়ালি এটা মানে ভালো একটা কিছু। ইভেন কুকমার্স এখানে হচ্ছে ইয়ে করছে, এলিমেন্টরও করছে, অনেক অনেক, ঠিক আছে? রিসেন্ট হবে হচ্ছে ওয়ার্ড ক্যাম্প, আসবে না, ওটা রিডিরেক্ট করা 24-এ নিয়ে যাবে। ওটা এখনো স্কেডিউল হয় নাই, স্কেডিউল হইলে তখন। এটা তো পাবলিশ করুন। ওয়ার্ড ক্যাম্প ঢাকাতে আসলে অনেকদিন থেকে হচ্ছে না। 2025-এর একটা সম্ভাবনা আছে, আর্লি প্ল্যানিং স্টেজে আছে এটা।
তো এটা হয়তো বা হইতে পারে। এটা তো এটা তো চাপ করবো না। টিকিট কোনো সমস্যা নেই, কম। টিকিট ম্যানেজ করা যাবে, কোনো সমস্যা নেই, টিকিট ছাড়াও তো যাওয়া যাবে। অবশ্যই, হোয়াই নট। এরকম একটা ইভেন্ট হইলে এগুলোতে অ্যাটেন্ড করলে অনেক ভালো লাগে, অনেক কিছু জানা যায়। এবং মেইন জিনিসটা হচ্ছে এখানে কানেক্ট তৈরি করা। এখানে অনেক জায়গা থেকে অনেক বড় বড় মানুষজন আসবে, ওদের সাথে কমিউনিটির সাথে যুক্ত থাকা। কেউ কেউ অনেক বড় বড় সফটওয়্যার কোম্পানিতে জব করে, ওদের সাথে পরিচিত হওয়া, আপনার সম্পর্কে পরিচয় দেওয়া, ঠিক আছে? ওদের সাথে ফেসবুকে কানেক্ট হইলে অনেক কিছু জানা যায়, ঠিক আছে? এইগুলা অনেক মোটিভেশন দেয় আর কি। এই ওয়ার্ডপ্রেসে সব মানে ওয়ার্ডপ্রেসের এতদিন টিকে থাকা বা হচ্ছে এটার অন্যতম একটা কারণ হচ্ছে ওয়ার্ড ক্যাম্প অর্গানাইজেশন গুলো, ঠিক আছে? প্রত্যেক বছর এই জিনিসটা করে এবং হচ্ছে স্পন্সর গুলো মানে সবারই লাভ। যদি কেউ একটা প্রোডাক্ট তৈরি করে, সে চাবে প্রোডাক্টটা মানুষের সামনে প্রেজেন্ট করাইতে, সেও এই প্রোডাক্টটা প্রেজেন্ট করাইতে পারতেছে। আবার একজন ডেভেলপার হিসেবে আপনি শেখার জন্য যাইতে পারতেছেন, প্লাস হচ্ছে কিছু কালেক্টও করতে পারবেন, ঠিক আছে? আপনার জন্য দুটো বেনিফিট। টিকিট ছাড়া গিফট নেই। না না, আছে, টিকিট ছাড়া গিফট আছে। টিকিট ছাড়া gift। টিকিট ছাড়া কি মানে, টিকিট পাইলে আপনি হচ্ছে টি শার্ট পাবেন এবং লাঞ্চ পাবেন। টিকিট পাওয়ার এটা একটা সুবিধা, ঠিক আছে? বড় ভাইয়ারা নর্মালি অফিস থেকে যায় আর হচ্ছে ঘোরার জন্য যায়, প্ল্যানিং করে একবারে ওয়াইফ সহ নিয়ে যাবে, তারপরে হচ্ছে ওখানে সিলেট 2-3 দিনের একটা ট্যুর দিয়ে সিলেটে ওয়ার্ড ক্যাম্পে ঘুরে টুরে চলে। এটা জয়েন করে ট্রাই করে সিলেটে হোক ঢাকায় হোক। হ্যাঁ, এটা মানে বাংলাদেশে, কোনো অসুবিধা নেই। বাংলাদেশে হইলে এটা মাস্ট অ্যাটেন্ড একটা ইভেন্ট বলতে পারি, হ্যাঁ, যেটাতে অ্যাটেন্ড করা উচিত সবার। আর যদি বাংলাদেশের বাইরে হয় তাহলে তো আপাতত কিছু করার নাই, তখন স্পন্সরের জন্য অপেক্ষা করা লাগবে। আমাদের আমাদের 2 বছর থেকে এখনো ট্যুর হয় না, কারণ ফরেন ট্যুর দিবে জন্য এখনো ট্যুর দেয় না। না না না, গেস্ট হিসেবে যাওয়া যাবে না। তো 2023 সালে হচ্ছে আমাদের অফিস থেকে এটা হচ্ছে ওয়ার্ড ক্যাম্পের একটা ইভেন্ট ইয়ে করছিল। এই যে এরকম একটা বুথ, এরকম বুথ থাকে আর কি প্রত্যেকটা ওয়ার্ড ক্যাম্পে। এবং এখানে গেলে হচ্ছে আপনি প্রোডাক্ট গুলো সম্পর্কে ব্রিফ করা হয় নর্মালি, যে যে প্রোডাক্ট গুলো স্পন্সরের জন্য বা ওরা প্রমোট করতে চায়, প্রোডাক্ট গুলো নিয়ে ব্রিফ করা হয়। অ্যাজ এ ডেভেলপার আপনি কিভাবে এখান থেকে ভালো একটা আউটপুট পাবেন, অথবা হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস অ্যাকচুয়ালি ইউজ করে, শুধু ডেভেলপাররা যে যায়, কোম্পানি ওনাররা যায় তা কিন্তু না। যারা ওয়ার্ডপ্রেস ইউজ করে, ওয়ার্ডপ্রেসের ইউজার যারা, একজন ক্লায়েন্ট যারা, তারাও কিন্তু এখানে যায়। গিয়ে তারা হচ্ছে বিভিন্ন প্লাগইন সম্পর্কে আইডিয়া নিতে পারে যে এই প্লাগইনটা আমার কোন জায়গায় কাজে লাগানো যায়, ঠিক আছে? সো তারা এখান থেকে হচ্ছে অনেক অফারও দেওয়া হয় ওয়ার্ড ক্যাম্প গুলোতে, যখন কোনো যেহেতু ওরা ওখানে প্রমোশনাল টাইপের জিনিসপত্র নিয়ে যাচ্ছে। সো ধরেন পার এলিমেন্টার যদি এখন $49 হয়, ওয়ার্ড ক্যাম্পে যদি কেউ কিনতে যায়, এটা সে হয়তো বা $29 বা এরকম কমে পাবে, ঠিক আছে? এইরকম আর কি। এই যে এই সোয়াক্স গুলা দিছিল লাস্ট টাইম, আমাদের অফিস থেকে এইগুলা দিছিল, ক্যালেন্ডার দিছিল, ডায়েরি দিছিল, সুন্দর একটা চশমা, টি শার্ট। এই চশমার মধ্যে এখানে ডাব্লিউপি ডেভেলপার লেখা, ঠিক আছে? ওকে, ফাইন। সো আমরা ট্রাই করবো যদি নেক্সট সিলেট ওয়ার্ড ক্যাম্প হোক বা ঢাকা ওয়ার্ড ক্যাম্প হোক, ট্রাই করবো জয়েন করার। আচ্ছা, আমাদের হ্যাঁ এরকম অনেক থাকে, অনেক থাকে। ওয়ার্ডপ্রেস না, প্রোডাক্টের তো আপনি ক্যাম্পিং করতে বিভিন্ন কোম্পানি থেকে মানে ক্যাম্পিংটা করে। কিছুদিন আগে হচ্ছে ডাটা ক্যাম্প একটা ইয়ে হয়েছিল, অর্গানাইজেশন মানে একটা প্রোগ্রাম হয়েছিল ডাটা ক্যাম্পে। এখন তো আসলে মানে কমিউনিটিটা রিসেন্টলি খুব বেশি অ্যাক্টিভ হয়েছে আর কি। সুমিত ভাইয়েরা আছে বা যারা হচ্ছে যে হাসিনাদার ভাইয়েরা আছে, এরা তো এখন বাংলাদেশের কমিউনিটিতে অনেক বেশি কন্ট্রিবিউট করতেছে। তো বিভিন্ন ধরনের হচ্ছে এরকম ইভেন্ট হইলে ওরা মানে কখনো না করে না, ওরা ডিরেক্টলি চলে যায় ওখানে।
সো দেখা গেছে ওই হিসাবে লোকজনও বেশি হয় এবং টিকিট পাওয়া একটু সমস্যা হয়ে যায়, ঠিক আছে। তো কিন্তু রেগুলার বেসিসে এই প্রোগ্রাম গুলো হয়। কিছুদিন আগে হয়েছে। হ্যাঁ, ঢাকাতে নিয়মিত হচ্ছে, হয়তো বা ওয়ার্ড ক্যাম্প হচ্ছে না, কিন্তু অন্য কিছু একটা কিছু না কিছু হচ্ছে। এগুলোতে অ্যাটেন্ড করলে অনেক কিছু শেখা যায়। বাট আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস এর সাথে রিলেটেড, সো ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে গেলে আমাদের বিভিন্ন বিষয় কানেক্ট করতে সুবিধা হয়। যেমন আমি একটা প্লাগইন ধরেন ইউজ করতেছি, আমি গিয়ে দেখলাম যে ওই প্লাগইন এখানে স্পন্সর হিসেবে আসছে, সো ওদের বুথে যদি আমি যাই তখন কিন্তু ওদেরকে বলতে পারবো যে আমার ফিলিংস কি প্লাগইন সম্পর্কে, বা কেন আমি অন্য প্লাগইন ইউজ না করে ওদেরটা ইউজ করতেছি। খুশি হয়ে ওরা কিছু দিয়েও দিতে পারে। লাইসেন্স কিটা দিয়ে দিল ঠিক আছে, ওকে ফাইন, আমরা হচ্ছে ফাংশনটা দেখি। হ্যাঁ, অনেক কথা হইলো, এখন ঘুম ভেঙে গেছে। গিফটের কথা শুনে সবুজের ঘুম ভেঙে গেছে। ক্লাস টাইম অলস সময়ে হওয়া উচিত। বেশিরভাগ প্রাইভেট পড়ছি হলো বিজ্ঞান। হ্যাঁ, যখন ঘুম ধরে তখনই প্রাইভেটে যাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ফাংশনটা একটু দেখে নেই, মানে ফাংশনটা দেখে নেই। ফাংশন হচ্ছে এখানে যেটা বলা আছে যে ফাংশন কি, ফাংশন ইজ এ ব্লক অফ রিইউজেবল কোড দ্যাট পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। এইটাই হচ্ছে ফাংশনে বোঝার জন্য যথেষ্ট। ব্লক অফ রিইউজেবল কোড, যে কোডগুলো আমার রিইউজ করা লাগে বা সেই বারবার আমাকে কোডগুলো করা লাগে, এইটা যেন আমাকে না করা লাগে এর জন্য আমি ফাংশন তৈরি করতে পারি, ঠিক আছে। এবং এটা হচ্ছে ফাংশনের একটা মোটিভ থাকতে হবে যে আমার এই ফাংশনটা শুধু এই একটা কাজ করবে, ঠিক আছে, সিঙ্গেল টাস্ক করবে। একটা ফাংশন কিন্তু মাল্টিপল টাস্ক করতে পারে না। মাল্টিপল টাস্ক আপনি চাইলে করাইতে পারেন, কিন্তু এটা বেটার স্ট্রাকচার হবে না। একটা ফাংশন একটা সিঙ্গেল একটা টাস্ক করবে, তখন আপনার কোডের স্ট্রাকচারটা ভালো থাকবে, ঠিক আছে। আমরা এখন একটু ফাংশনটা দেখে নেই, আমরা এটাকে একটু গিট পোস্ট করে রাখি। আচ্ছা, আমরা এখানে কিছু দেখতেছিলাম মনে হয়, না কি দেখতেছিলাম জানো? আমরা কিভাবে দেখবো? কি তো দেখছি। আচ্ছা, একটু লাস্টের মানে একটা বাকি ছিল। আচ্ছা, ইন অ্যারে দেখতেছিলাম। আচ্ছা, ইন অ্যারে এটা একটু শেষ করে দেই, এটা ইম্পর্টেন্ট তো। ইন অ্যারে হচ্ছে আমাদের একটা ট্রু ফলস রিটার্ন করবে। ইন অ্যারে প্রথমে বলতেছে হচ্ছে নিডল দিতে। নিডলটা কি? নিডলটা হচ্ছে যে আমি যে ভ্যালুটা চেক করতে চাই, যেমন এখানে হচ্ছে আমার একটা নিউ অ্যারে নেওয়া আছে, এখানে প্রথমে দেওয়া আছে জন ডো 44 নেপাল। আমি ধরেন এরকম করতে চাই যে নেপাল যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমার এই নিউ অ্যারেতে আছে কিনা, ঠিক আছে। সবাই একটু মনোযোগ দেই এখানে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ইন অ্যারে ফাংশনটা, ইন অ্যারে এর ভিতরে হচ্ছে প্রথমে আমরা হচ্ছে একটা ভ্যালু দিব, এই ভ্যালুটা চেক করবে এই অ্যারেতে আছে কিনা, ঠিক আছে। আমি দিছি নেপাল, তার মানে নেপালটা এই অ্যারের ভিতরে আছে কিনা সেটা চেক করব, এবং সেকেন্ড প্যারামিটার দিতে হবে অ্যারেটাকে, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমাকে ট্রু এবং ফলস রিটার্ন করবে, শুধু বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। যেহেতু বুলিয়ান ভ্যালু আমাকে দেখতে হবে, সো আমি রিটার্ন অ্যারে ভ্যাল এরকম একটা ভ্যারিয়েবল নিলাম, যেটা ইচ্ছা নাম দিতে পারি ভ্যারিয়েবলের, কোনো সমস্যা নাই। এবং এটাকে হচ্ছে আমি ভার্ডাম করে দিচ্ছি। ওকে, আমাদের উপরে কিছু কি প্রিন্ট করানো ছিল? নাই, নাই, বাদ দিয়ে দিচ্ছি সব। আচ্ছা, আমরা চেক করতেছি কি নেপালটা এই অ্যারের ভিতরে আছে কিনা। এখন যদি একটু রিলোড দেই, ট্রু, তার মানে নেপালটা এখানে আছে। আমাদের এই HTML টা হচ্ছে শো করতেছে। তো আমরা যেটা করি, আচ্ছা ওটা শো করুক, সমস্যা নেই, আমরা এখানে হচ্ছে একটু কিছু বিআর ইউজ করে দিই। ওকে, আমাদের এখানে ট্রু শো করতেছে, তার মানে নেপালটা এখানে আছে। এরকম কিছু ধরেন হচ্ছে নাই এখানে, ঠিক আছে।
মি দিয়ে দিলাম, যে ভ্যালুটা এখানে এক্সিস্ট করে না, তখন কি আসবে? ফলস। জিনিসটা খুবই সিম্পল লাগতেছে, বাট অ্যাকচুয়ালি এটা দিয়ে অনেক কাজ করা যায়। ঠিক আছে, এই ফাংশনটা অনেক ইউজফুল একটা ফাংশন। ইন অ্যারে, অ্যারেতে আছে কিনা। আরেকটা আছে ফাংশন ঠিক সেম টাইপেরই মনে হয়, যে ইজ অ্যারে। ইজ অ্যারে দিয়ে আমরা চেক করি যে এই যে ডাটাটা আছে, মানে যে ভ্যারিয়েবলটা আছে, এটা কোনো অ্যারে কিনা, ডাটা টাইপটা এর অ্যারে কিনা, এটা চেক করি। যেমন আমরা এটা আপাতত ইয়ে করতেছি। এটা অ্যারে কিনা। হুম, মানে অ্যাকচুয়ালি ফাংশনের নাম থেকেই বোঝা যায় অ্যাকচুয়ালি ইজ অ্যারে। ইজ অ্যারেতে নিউ অ্যারে দিয়ে দিলাম, এটা কি রিটার্ন করবে তাহলে? ট্রু। আর যদি এরকম কিছু একটা দিতাম, যে ধরেন এখানে টেস্ট স্ট্রিং দিয়ে দিলাম, তখন কি দিবে এটা? ফলস। এইটাও অনেক 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 কাজের একটা ফাংশন। কেন কাজের ফাংশন, আমি একটু প্রবলেমটা বুঝাই যে কেন এটা কাজের বলতেছি। যেমন মাল্টি অ্যারে, ঠিক না? মাল্টি অ্যারে, এটা ধরেন কি করছি, এটা হচ্ছে মাল্টি অ্যারেটাকে আমি একটা স্ট্রিং বানায় দিছি। এখন আমরা তো জানি স্ট্রিং এর ফর ইচ লুপ চালানো যায় না, ও কিন্তু আগে থেকেই এরর দিয়ে দিছে। এখন ধরেন আমি লাইভে কাজ করতেছি, ক্লায়েন্টের সাইডে, ক্লায়েন্ট আমাকে এফটিপি বা এসএফটিপি কোনো অ্যাক্সেসই দেয় নাই, আমাকে ডিরেক্টলি কাজ করা লাগতেছে। তখন আমি কি করছি, আমি জানি না এটা কোনো একটা অ্যারে কি না, হ্যাঁ, এবং আমি নিচে লুপ চালায় দিছি। এখন কি খাবে? ওয়ার্নিং খাইছে। ঠিক আছে, কি বলতেছে, ফর ইচ আর্গুমেন্ট মাস্ট বি টাইপ অফ অ্যারে অর অবজেক্ট। আর আমি কি দিছি? স্ট্রিং গিভেন, তার মানে আমি এখানে একটা স্ট্রিং দিছি, যেটা আমি ভুল করছি। সো আমাকে এখানে স্ট্রিং দেওয়া যাবে না, তার মানে কি করা লাগবে, বাট আমার লুপটাও চালাইতে হবে। আমার লুপও চালাইতে হবে। তখন আমি এখানে একটা কন্ডিশন সেট করে দিতে পারি। আচ্ছা, শুধু যে এই সিনট্যাক্সে শুধু ফর ইচই লেখা যাবে এরকম না, ইফ এলসও লেখা যাবে। তো আমি এখানে ইফ লিখবো, ইফ এর ভিতরে ইজ অ্যারে দিয়ে দিচ্ছি, ইজ অ্যারে এর ভিতরে মাল্টি অ্যারে, এবং ইফটাকে ওইখানে ইন্ট করে দিচ্ছি, এবং ফর ইচ এর ভিতরে আবার এখানে এসে ইনডেফ দিতে হবে। এই সিনট্যাক্সটার সাথে একটু পরিচিত হয়ে নেবো। হ্যাঁ, কি করছি, ইফ এখানে এখানে ইন্ট করে দিচ্ছি এবং ক্লোন ইউজ করছি, ঠিক সেম ইনডিফ করছি, ফর ইচ যেরকম করছিলাম ফর ইচ এর মতো করেই ঠিক ইফটাকে ইউজ করছি। আর এখানে কি ফাংশন কি ইউজ করছি? ইজ অ্যারে। ইজ অ্যারে এর ভিতরে মাল্টি অ্যারে, মাল্টি অ্যারেটা কিন্তু এখন একটা স্ট্রিং আছে, তার মানে ইজ অ্যারেতে কি ভ্যালু আসবে? ফলস আসবে। ফলস আসা মানে ইফ কোডের ব্লকের ভিতরে ঢুকবে না, যদি না ঢুকে তাহলে আমাকে এখানে কোনো ওয়ার্নিংও দিবে না। ওয়ার্নিং চলে গেছে, ঠিক আছে, ওয়ার্নিং চলে গেছে ঠিকই, কিন্তু আমার ভ্যালু কিন্তু আসে নাই। ভ্যালু তো আসবে না, কারণ ওখানে একটা আমি স্ট্রিং দিয়ে রাখছি। তো এখন যদি আমি এই স্ট্রিংটাকে বাদ দিয়ে দেই, তখন কিন্তু আমার কন্ডিশনটা ট্রু চলে আসবে। ট্রু আসবে, তার মানে ভিতরে ব্লকটা কাজ করবে। দেখেন, যখন এই ধরনের কোনো ইন্টারপ্রেট ডাটা ভুল দিল, তখন এটা কাজ করবে না, এরকম একটা জিনিস হ্যাঁ। কাজ করবে। যদি রাইট ভাবে দেয় তখন এটা সুবিধা। শো হবে। বুঝতে পারছি সবাই? এটা অনেক ইউজফুল একটা বিষয়। ওকে, ফাইন। সো আমাদের ইজ অ্যারে, ইন অ্যারে, অ্যারে কি এক্সিস্ট, কি এক্সিস্ট, আমরা হচ্ছে ইন অ্যারে যেরকম দেখছিলাম, ইন অ্যারেটাকে হচ্ছে আবার ইয়ে করি, কাউন্ট অফ করে দেই। ইন অ্যারে হচ্ছে আমাদের নেপাল আসছিল হচ্ছে ট্রু, ঠিক আছে। এটা নেপালটা এখানে কি দেওয়া হয়েছে? ভ্যালু দেওয়া হয়েছে। আমরা ভ্যালু চেক করছি যে ভ্যালুটা এখানে আছে কিনা। হ্যাঁ, যদি এরকম করার প্রয়োজন পড়ে যে অ্যাকচুয়ালি কি ওখানে আছে কিনা অ্যারে এর ভিতরে, অ্যারেতে আমরা কি এবং ভ্যালু পেয়ার হিসেবে দিছি, আমরা কি এর নামটা এক্সিস্ট করে কিনা সেটা যদি চেক করতে চাই, যেমন আমাদের এর আগে এরকম একটা ইয়ে ছিল, এই যে অ্যাসোসিয়েটিভ অ্যারে, এইটাকে যদি আমরা নিয়ে আসি এরকম, যে এটাকে অফ করে দিচ্ছি, এখানে নিউ অ্যাসোসিয়েটিভ অ্যারে। ওকে, সো আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরেন ইকো করাবো ডলার নিউ অ্যাসোসিয়েটিভ অ্যারে থেকে নেমটাকে,
হুম, আমি তো জানি এখানে সুন্দরভাবে নেমটা চলে আসবে। আব্দুল রহিম, এটাও কি হিন্দি? বাহ, বাহ, বাহ। আচ্ছা, আমাদের এখানে নেমটা শো করতেছে ঠিক না? এখন ধরেন এরকম কিছু একটা আমি করছি, যে এখানে ধরেন হচ্ছে নেম ইজ কাজ, আমি আর একটা দিছি হচ্ছে যে গ্রেড। ঠিক আছে, গ্রেডটা কি এখানে এক্সিস্ট করে এখানে? না। তাহলে ও আমাকে কি দিবে? ওয়ার্নিং দিয়ে দিছে, আনডিফাইন্ড অ্যারে কি গ্রেড। আমি যদি ওয়ার্নিং এর হাত থেকে বাঁচতে চাই তাহলে কি করব? ইফ অ্যারে কি এক্সিস্ট, ঠিক আছে, এর ভিতরে আমি কিটা দিব, কিটা হচ্ছে কি গ্রেড, তারপরে অ্যারেটা দিতে হবে নিউ অ্যারে, এবং তারপরে ইফ এই কোড ব্লকের ভিতরে ইকো করা দিলাম। এখন এরর চলে গেছে। কেন এরর চলে গেছে? কারণ এই কিটা এখানে এক্সিস্ট করে না, যার কারণে আমি এখানে ইফ ব্লকের ভিতরে জানি ইকো করাই নাই ও ওয়ার্নিংও দেয় নাই। হোয়াট ইফ যদি আমার এখানে ভ্যালু থাকে, যেমন আমি নেমটাকে শো করাতে চাচ্ছি এবং এখানেও নেম দিয়ে দিলাম, তখন কিন্তু শো করছি। এটা কি বুঝতে পারছি আরে কি এক্সিস্ট দিয়ে কি কাজ করি আমরা? এগুলো আমরা সবাই একটু ভালোভাবে প্র্যাকটিস করব, কারণ হচ্ছে আমাদের এগুলো অনেক কাজে লাগবে। আমরা যখন প্রজেক্ট করতে যাব তখন এগুলো কাজে লাগবে। আমি এখন ইয়ে করতেছি, গিটে পুশ করে রাখি। আরে গিট ফুল করা লাগবে না, পুশ। এটাতে সেট আপ স্ট্রিম করা নেই, গিট পুল সেট হাইফেন ইউ অরিজিন অ্যারে। ক্লিয়ার করে দিচ্ছি, গেট স্ট্যাটাস ওকে, একদম ক্লিন আছে। সো আমাদের এয়ারে গেল, এখন আমরা ফাংশনে মুভ করি। আচ্ছা, নামাজের জন্য কি ব্রেক দেওয়া দরকার না? নামাজ কয়টায়? 15তে শুরু হয়। 5:10 শুরু করছে। তাহলে চলেন আমরা একটু নামাজ পড়ে আসি, পড়ে এসে উজু করতে টাইম লাগবে তো, আমরা একটু ব্রেক নিই তাহলে। এটা কি টিমের প্রবলেম নাকি নাকি নেটের প্রবলেম? যখন অন্য কোনো একটা কিছু ইউজ করবো, মাঝখানে একদিন হয়তো বা মিটে জয়েন করে ট্রাই করে দেখতে পারি যে কোনটাতে বেশি ভালো আসে। এটাতে আসলেই সমস্যা মনে হচ্ছে, একটু স্লো স্লো আসে। আচ্ছা, আমরা দেখি তাহলে ফাংশনটা দেখলাম, ব্লক অফ রিউজেবল কোড দ্যাট পারফর্মস এ স্পেসিফিক টাস্ক। এটা একটা নির্দিষ্ট একটা কাজ করবে, হ্যাঁ, এবং এটা রিইউজ করা যাবে। ঠিক আছে। আচ্ছা, প্রথমেই হচ্ছে সিনট্যাক্সটা এরকম যে ফাংশন লিখতে হবে, এরপরে ফাংশনের একটা নাম দিতে হবে, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা একটা নাম হচ্ছে প্যারেন্থেসিস। এই সবগুলো আসলে নাম আছে, এগুলা পরে একদিন দেখবো না, একটু দেখে নিই। এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বলে না। তারপরে ফাংশন একটা নাম দিতে হবে, তারপর হচ্ছে ফাংশনের এখানে হচ্ছে আমরা প্যারেন্থেসিস এর ভিতরে আমরা প্যারামিটার পাস করাবো। ঠিক আছে, এখানে প্যারামিটার পাস করাবো, আর এখানে এই ব্লকের ভিতরে আমরা হচ্ছে কোডটা লিখবো, যে কোডটা লিখবো সেটাই এক্সিকিউট হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা ফাংশন, ফাংশনের নাম হচ্ছে সে হ্যালো, যেটার কাজ হচ্ছে ইগো করবে হ্যালো ওয়ার্ল্ড। এবং অবশ্যই ফাংশন বানাইলে হবে না, এটাকে কল না করা পর্যন্ত এক্সিকিউট করবে না। ঠিক আছে, ফাংশনকে অবশ্যই ফাংশনের আউটপুট পাওয়ার জন্য কল করতে হবে। আচ্ছা, সেকেন্ডে হচ্ছে যেটা ফাংশন আছে সেটা হচ্ছে প্যারামিটার সহ। ফাংশনের ভিতরে এরকম প্যারামিটার নেম দেওয়া আছে, তার মানে আমি যদি এই ফাংশনটাকে কল করতে চাই প্যারামিটার সহ কল করব। ঠিক আছে, কিভাবে? এই যে যেমন এখানে ফাংশনটা কল করছি এবং প্যারামিটার সহ কল করছি। প্যারামিটার ইজ জাস্ট লাইক অ্যান ভেরিয়েবল। ঠিক আছে, প্যারামিটারের প্রত্যেকটা প্যারামিটার এক একটা ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে।
ওকে, আচ্ছা রিটার্ন ভ্যালু এটা একটু পরে দেখি। আপাতত এই জিনিসটা হচ্ছে আমরা একটু টেস্ট প্র্যাকটিস করে নেই। আমরা হচ্ছে ভিএস কোডে যাব, কোন ব্রাঞ্চে আছি, ফাংশন করে ফেলছে আগেই। হ্যাঁ, ফাংশন ডট পিএইচপি কি করব, ফাংশন লিখবো, তারপরে হচ্ছে প্রথম প্র্যাকটিসটাই যদি করি সে হ্যালো, এবং এটা করবে কি ইকো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আপাতত কল দিলাম না। ওকে, কল না দিলে তাহলে কি হবে, আমরা কোনো আউটপুট পাবো না, কোনো আউটপুট নাই। যদি আমরা এটাকে সে হ্যালোটাকে কল করি এভাবে, এখন আসছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমরা এখন একটা প্যারামিটার সহ চেক করি, ফাংশন প্রিন্ট নেম এরকম, এবং এর ভিতরে প্যারামিটার দিয়ে দিলাম নেম, এবং ইকো করলাম হচ্ছে মাই নেম ইজ, এরকম করে কনক্যাট করে নেমটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি এটাকে কল করতে চাই প্রিন্ট নেম, নেম তো ভেরিয়েবল দেওয়া, নেম ভ্যারিয়েবলের ভ্যালুটা আমি এই ফাংশন থেকে পাস করে দিব। সো নাম দিলাম হচ্ছে ধরেন কি নাম দিব, মনি। ওকে, তাহলে প্রথমে কি প্রিন্ট হবে এখানে, মাই নেম ইজ মনি। বরিশালে বসে। আচ্ছা, মনি মনো একই। আচ্ছা এখানে আমরা একটা বিয়ার ইউজ করে দিলাম। যেহেতু একটা ব্রেক পাই, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অনেক মানুষের নাম শো করাবো। যেহেতু আমরা একটা রিউজেবল কম্পোনেন্ট তৈরি করছি, তার মানে আমরা চাইলে আরো একজনের নাম ঠিক সেম ভাবে শো করাইতে পারি, যেমন শাকিল। ঠিক আছে, মাই নেম ইজ শাকিল। সো আমাদের কিন্তু এই ইকো, তারপরে হচ্ছে এই মাই নেম ইজ, এই জিনিসগুলো বারবার লেখা লাগলো না, আমরা শুধু নেমটা পাস করেই কিন্তু হচ্ছে আমরা দুইজনের নাম শো করায় ফেলছি। ঠিক আছে, সো ধরেন এরকম আরো কিছু নাম আছে, সৌরভ, তারপরে হচ্ছে রাকিব, আইতেছি। এখন আমরা এটা চারটা নাম শো করাইছি, ঠিক না, আমাদের ফাংশনটা বারবার প্রিন্ট করা লাগছে, ঠিক না। আমরা যদি এরকম করি যেটাকে আরেকটু বেটার করতে চাই, তখন আমরা একটা অ্যারে তৈরি করতে পারি না, নেম অ্যারে। প্রথমে হচ্ছে মনি, তারপরে হচ্ছে শাকিল, তারপরে হচ্ছে সৌরভ, রাকিব। এরপরে কি করব, একটা ফর ইচ লুপ চালাই দিব, নেম অ্যারেটার একটা ফর ইচ লুপ চালাই দিব। আমার কি এর দরকার নাই, শুধু ভ্যালু হইলেই চলবে। আর এই ফর ইচ এর ভিতরে আমি ফাংশনটাকে কল করে দিব, প্রিন্ট নেম, এবং এর ভিতরে তো আমাকে নেম গুলো দিতে হবে, ঠিক না। নেম গুলো পাবো কই থেকে, ভ্যালু, অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট একটা ভ্যালুতে চলে আসছে না প্রত্যেকবার যখন লুপ চলছে। তার মানে আমার কিন্তু এই কাজটা যতবার আমি এখানে প্রিন্ট করছি যে মনি, শাকিল, সৌরভ, রাকিব, চারবার আলাদা আলাদা করে প্রিন্ট নেম কল করা লাগছে, সেটা আমি লুপের মাধ্যমে একবারে একবারে করতেছি। আমার কোড কিন্তু আরো ছোট হয়ে গেল এবং আউটপুট সেম। ঠিক আছে, সো এটাই হচ্ছে ফাংশন, লুপ, এগুলো একসাথে কাজ করে এইভাবে সুন্দরভাবে ইয়ে করা যায়। এটা হচ্ছে রিউজেবল কোডের মতো হয়ে গেছে। আমরা চাইলে শুধু নেম একটা প্যারামিটার না, আমরা চাইলে এখানে আরো কিছু নিতে পারি, যেমন সেকেন্ড প্যারামিটারে এজ নিয়ে নিতে পারি, এজ ইজ $a দিয়ে দিলাম। ওকে, সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে ও যেটা বলতেছে accepted 2 arguments found 1, এখানে 2টা আর্গুমেন্ট দরকার ছিল, কিন্তু আমরা একটা পাস করছি আর একটা করি নাই।
নেম ধরেন সবারই হচ্ছে 23, তাহলে কি আসবে? আমরা এখানে একটা HR দিয়ে দিই। HR দিলে কি শো করে? লাইন শো করে। আমরা যেন একটু সেপারেট করতে পারি। সবার বয়স 23 আসছে এবং নাম এবং বয়স দুইটাই আসছে। সো নাম যদি আমরা ডাইনামিক করতে, এইজটাকেও যদি ডাইনামিক করতে চাই তাহলে কি করতে পারি আমরা? এজের জন্য আরেকটা অ্যারে ক্রিয়েট করতে পারি, ঠিক না? আচ্ছা, করলাম। ধরেন 0 দিয়ে দিলাম শাকিলের বয়স। সৌরভ 33, রাকিব 25 দিয়ে দিলাম। ওকে, আচ্ছা যাই হোক, পরেই তুমি যাও। এখন আমরা হচ্ছে এই ভ্যালু গুলা এখানে শো করাবো কিভাবে? আমরা কিন্তু এই নেম অ্যারেটাকে লুপ করছি, আমরা এইটাকে কিন্তু লুপ করি নাই। তার মানে আমাদের ভ্যালুর ভিতরে কিন্তু এই ভ্যালু গুলা নাই, কিন্তু তারপরেও আমরা এই ভ্যালু গুলাকেই অ্যাক্সেস করতে চাই। এইখানে কিভাবে করতে পারি? কোনো আইডিয়া? আচ্ছা ঠিক আছে, এই যে অ্যারে দিয়ে দিলাম এটা, এই যে array। এখন আমরা হচ্ছে এইরকমই চাচ্ছি যে আমরা ভ্যালু নিতে পারি না আমরা একটা অ্যারে না, মাল্টিপল ভ্যালু তো চাইলে নিতে পারি, আমরা ওটা ওই স্ট্রাকচারে যাবোই না, আমরা এখানে শো করাবো এবং এখানেই হচ্ছে আমাদের ভ্যালু অনুযায়ী শো হবে। কিভাবে? হুম হুম নেম যে ফর ইচের হুম নেম এর জায়গায় হলো এই যে হবে, তারপরে তারপরে এই ভ্যালুটা ভেরিয়েবল নেমটা দিয়ে তাহলে তো সব ওই এজ আসবে এবং 23 আসবে সব। দুইটা প্যারামিটার নেওয়া যায়, দুইটা অ্যারে কি ধরা যায় এখানে? ফর ইচে কি দুইটা অ্যারে ধরা যায়? ফর ইচে না, দুইটা অ্যারে ধরানো যাবে না, যেকোনো একটা ধরা যাবে। যে কোনো একটা। ওকে, এখানে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে কি পাইতে পারি, ঠিক না? কি পাবো? আমি জানি এটা হচ্ছে মনির বয়স এবং এটা হচ্ছে শাকিলের, এটা হচ্ছে সৌরভের এবং এটা হচ্ছে রাকিবের, ঠিক না? মনির বয়স কোন ইন্ডেক্সে আছে? 0-তে। শাকিলের বয়স কোন ইন্ডেক্সে আছে? 1-এ। সৌরভের বয়স 2, রাকিবের বয়স 3-তে। সো আমি যদি এইরকম করি যে আমি হচ্ছে এখানে এজ অ্যারে থেকে কিটাকে ম্যাপ করে দেই, তখন কিন্তু যখন আমি প্রথম ভ্যালু পাচ্ছি মনি, তখন ইন্ডেক্স কত? 0। এইজ অ্যারে এর ইন্ডেক্স 0-তে কি ভ্যালু আছে? 23। তার মানে আমি এখানে কি পাবো? প্রথমবার 23। তারপরে যখন লুপ আরেকবার চলবে তখন কি এর ভ্যালু হয়ে যাবে 1। তখন সে ম্যাপ করবে হচ্ছে এইজ অ্যারে থেকে 0-কে। যখন 2 হবে তখন 23 পাবে, যখন 3 হবে তখন 25 পাবে। হুম। সেক্ষেত্রে হচ্ছে মানে নাম হবে 4টা, লাস্টের জন্য এটা শো করবে না, কারণ তখন আমাকে আনডিফাইন্ড ইন্ডেক্স অ্যারে দিয়ে দিবে। কারণ হচ্ছে ওইটা এই অ্যারে ভিতরে নাই, আমার এখানে প্রপারলি ম্যাপ করা আছে জন্য আমি এই কাজটা করতে পারতেছি, যদি না থাকতো তাহলে আমি করতে পারতাম না। আমরা হচ্ছে কি ধরে হচ্ছে এই অ্যারে এর ভ্যালু গুলাকে অ্যাক্সেস করতেছে। ওকে, এরকম এক্সাম্পল ইউজ করা লাগবে। হ্যাঁ, ওইটা তো প্রপার একটা স্ট্রাকচার করতে পারতাম, নেম, এজ, এর আগে যেভাবে করছি আর কি, এর আগে অলরেডি করছি, ওইভাবেই করতে পারতাম, জাস্ট প্রিন্ট মানে ইকো না করে ফাংশনটা কল করে দিলে। ওকে, ফাংশন আর কি আছে ফাংশনে? ফাংশনের রিটার্নটা দেখি নেই। রিটার্নটা হচ্ছে যে এমন একটা ফাংশন থাকবে, ফাংশন অ্যাড, এখানে হবে এরকম যে নাম 1 আর একটা হচ্ছে নাম 2 দিয়ে দিলাম, এবং আমি এখানে হচ্ছে আপাতত ইকো করতেছি নাম 1 প্লাস
নাম 2 এবং আমি অ্যাড ফাংশনটাকে কল করে দিচ্ছি, নাম 1 এর জায়গায় দিলাম হচ্ছে 5 এবং নাম 2 এর জায়গায় দিলাম হচ্ছে 10। তার মানে এখনই আমাকে কি করবে, ফাংশনটা কল করবে, নাম 1 এর জায়গাতে যাবে 5, নাম 2 এর জায়গাতে যাবে 10 এবং এই দুইটাকে যোগ করে দিবে, তারপরে ইকো করবে। তাহলে 15 পাবো আমি আউটপুটে, ঠিক না? আমাদের এখানে অন্য কোনো ফাংশন কল করা নাই। ওকে, 15 পাইছি, দ্যাটস গ্রেট। আমি যদি এখানে ইকো না করে রিটার্ন করে দেই, তখন কি হবে, এই ফাংশনের ভিতর থেকে আমি যে ডাটাটা প্রিন্ট করাইছি সে আর এই প্রিন্টটা করবে না, এই কোডটা এক্সিকিউট হবে ঠিকই কিন্তু প্রিন্ট করবে না। তাহলে কি করবে, কোনো আউটপুট আসবে না। এখন আমাকে যেটা করা লাগবে, যদি কোনো কিছু রিটার্ন করানো হয়ে থাকে সেটাকে আমাকে নতুন করে প্রিন্ট করাইতে হয়। কিভাবে প্রিন্ট করাবো, ইকো দিয়ে দিব, ঠিক আছে? 15 বুঝতে পারছি রিটার্নের কাজটা কি। আমরা ম্যাক্সিমাম টাইম রিটার্ন করাই, ফাংশন থেকে কোনো একটা ভ্যালুকে রিটার্ন করাই, ডিরেক্টলি প্রিন্ট করাই না। প্রিন্ট যখন প্রয়োজন হবে তখন করাবো, তার আগে না। আচ্ছা, ভিতরে তো ইকো গুলো চলতেছে, ইকো না করার কারণটা কি? রিটার্ন করতেছি আমরা, পরে ইকো ইকো না করার কারণটা হচ্ছে এরকম হইতে পারে যে আমি ধরেন একটা ফাংশন আমি মানে একটা ফাংশন তৈরি করছি, এই ফাংশনটা দিয়ে আমি মাল্টিপল কাজ করব, ঠিক আছে? আমি এই ফাংশনটা দিয়ে ধরেন অ্যাড করছি কিন্তু আমার অ্যাডে হচ্ছে না, আমাকে এরপরে মাল্টিপল করা লাগবে বা হচ্ছে ডিভিশন করা লাগবে। যদি আমি এখানে ইকো করায় দেই তাহলে তো শো করেই গেল, এই ভ্যালু দিয়ে আমি আর ডিভিশন করাইতে পারতেছি না, ঠিক না? কিন্তু আমার ডিভিশন করানোর দরকার পড়তে পারে, এই ভ্যালুটাকে ধরে আমি ডিভিশন করাবো। এখন কিন্তু আমার ডিভিশন করানোর কোনো ওয়ে নাই, এখন ডিভিশন করানোর কোনো ওয়ে নাই। কিন্তু যদি আমি রিটার্ন করি, এখান থেকে যদি আমি রিটার্ন করে দেই, তখন হচ্ছে আমি এটাকে একটা ভেরিয়েবলে নিতে পারতেছি, $অ্যাড এর ভিতরে নিয়ে নিলাম। তারপরে এই অ্যাড এর মধ্যে আমি আবার ডিভিশন ইউজ করতে পারি বা অন্য কিছু ইউজ করতে পারি, আরো ফ্লেক্সিবিলিটি পাইলাম, ঠিক আছে? এই হচ্ছে কাজ। সো ম্যাক্সিমাম টাইম আমরা রিটার্ন করাই ফাংশন, ইকো না করে বা কোনো কিছু প্রিন্ট না করে ফাংশন থেকে রিটার্ন করায় দেই। পরে যখন প্রয়োজন পড়ে তখন ইকো করাই, প্রয়োজন না পড়লে ইকো করাই না, ম্যানিপুলেট করানোর দরকার পড়লে ম্যানিপুলেট করি। ওকে, বুঝতে পারছি এটা না? রিটার্ন ফাংশন উইথ টাইপ ডিক্লারেশন, এগুলো আসলে তেমন না, ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট হচ্ছে পিএইচপি তে এগুলো ডিফল্ট ভাবেই টাইপ অ্যাসাইন করে নেয়, বাট আমরা যদি টাইপ দিতে চাই দিতে পারি। তারপরে ভ্যারিয়েবল স্কোপটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু পরে আমরা দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে স্ট্যাটিক স্কোপ। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এটা একটু মানে ডিপলি আলোচনা করার বিষয় আছে। আজকে আর করবো না, অনেক সময় হয়ে গেছে। আপনারা হচ্ছে এই ফাংশন এবং অ্যারে এই দুইটা ভালোভাবে দেখবেন এবং হচ্ছে ফাংশন এবং অ্যারের যতগুলো এক্সাম্পল আছে সবগুলাই প্র্যাকটিস করবেন, স্কোপ নিয়েও পড়াশোনা করবেন। যদি মানে নেক্সট ক্লাসে আলোচনা হবে, আগে থেকে একটু পড়াশোনা করে রাখি স্কোপ জিনিসটা কি। এই স্কোপের কনসেপ্ট আমাদের জাভাস্ক্রিপ্টেও কাজে লাগবে, ঠিক আছে? ম্যাক্সিমাম প্রোগ্রামিং আছে, হ্যাঁ ম্যাক্সিমাম প্রোগ্রামিং আছে। হ্যাঁ, এই স্কোপিং কনসেপ্টটা আছে। সো নেক্সট লেকচারে আমরা স্কোপিংটা দেখবো, সমস্যা নেই। দ্যাটস ইট, আজকের ক্লাস এইখানেই শেষ, সমাপ্ত। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, রেকর্ড অফ করে দিতে পারো। ঠিক আছে, কোশ্চেন, কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে আমরা শেষ করে দিই।